গল্প এক প্রণয় সাইরে। চতুর্থ পর্ব। লেখিকা সুলতানা তানি। আজ বইছে হাওয়া শন শন করে, ভোমরা গাইছে গান গুন গুন করে, আর একটু একটু হয়ে খুশির বাঁধ ভাঙছে ঝুম ঝুম করে। আজ খুশির বাঁধ ভেঙেছে সূচনার। অনিককে কাছে পেয়ে বেচারি এখন খুশিতে যেন হারিয়ে যাচ্ছে। ওইদিকে অর্ণব এখানে এসে ফোন দিয়েছিল রিফাত চৌধুরীকে। অর্ণবের নির্দেশে একজনের ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে রিফাত। এ ভয়েস রাতে ব্যবহার করা হবে। অনেক বিভিন্ন জিনিস সম্বলিত একটি ব্যাগ সূচনার কাছে জমা দিয়েছে। এ ব্যাগে আছে কোকড়ানো পরচুলা, চোখের বাদামি লেন্স, গোলাপি লিপস্টিক, সাদা ড্রেস এবং ঘুঙুর। এসব ব্যবহার করে আজ রাতে লহরীকে শায়রির আত্মা বা ভূত সাজানো হবে। কারণ শায়রির সাথে লহরীর চুল, চোখের লেন্স এবং ঠোঁটের রঙে পার্থক্য ছিল। লহরীর চুল সোজা আর শায়রির চুল ছিল কোকড়ানো, লহরীর চোখ নীলাভ বাদামি আর শায়রির চোখ ছিল বাদামি। লহরীর ঠোঁটের চেয়ে শায়রির ঠোঁট বেশি গোলাপি ছিল। তাছাড়া শায়রির গালে একটি কালো তিল ছিল। এই চারটি পার্থক্য ছাড়া লহরী এবং শায়রির মধ্যে আর তেমন কোনো পার্থক্য ছিল না। দুই বোনের উচ্চতা, গায়ের রং, শরীরের গঠন সবকিছুই একরকম ছিল। তাই পরচুলা, চোখে লেন্স, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আর গালে কালো তিলের মতো দাগ দিয়ে সহজেই লহরীকে শায়রি সাজানো যাবে। রিফাত চৌধুরী আজ খুব ব্যস্ত। অর্ণব রিফাতকে দেখা করতে আসতে বলেছে শেখ বাড়ির এখানে। কিন্তু রিফাত তো যখন তখন এ বাড়িতে আসতে পারে না। কারণ শত্রুর বাড়ি বলে কথা। তাছাড়া রিফাত যে বাড়ির জামাই সেটা তো বাড়ির পুরুষ লোকেরা এখনো জানে না। তাছাড়া রিফাতের বউ এখনো রিফাতকে সহ্য করতে পারছে না। রিফাত সিদ্ধান্ত নিয়েছে জোহরের নামাজের সময় শেখ বাড়ির মসজিদে এসে নামাজ পড়বে। নামাজ শেষে অর্ণব আর অনিকের সাথে কথা বলে চলে যাবে। এদিকে অনিক বলেছে আগামীকালই সূচনাকে বাড়ি নিয়ে যাবে। প্রেগন্যান্সির কারণে ইদানিং সূচনা অদ্ভুত অদ্ভুত সব বায়না ধরে বসে। এই যে আজ সকাল থেকে বায়না ধরেছে কাঁচা পেঁপে তেঁতুল দিয়ে মেখে ভর্তা বানিয়ে খাবে। মেহমান এসেছে বলে সকাল থেকেই বাড়িতে বিভিন্ন পদের রান্না হচ্ছে। এসব রান্নার ঘ্রাণ সহ্য করতে পারছে না সূচনা। বারবার বমি চলে আসছে সূচনার। এখন ফ্রিজে রাখা তেঁতুলের সাথে কাঁচা পেঁপে লবণ, মরিচ দিয়ে মেখে ভর্তা করে তার খেতেই হবে। কিন্তু বাড়িতে এখন যেসব কাঁচা পেঁপে আছে সেগুলো সূচনা খাবে না। কারণ সেগুলো একটু নরম নরম হয়ে আছে। একদম গাছের কাঁচা পেঁপেই খেতে ইচ্ছে করছে সূচনার। শেখদের বাড়ির পাশেই একটি পেঁপে বাগান আছে। কাজের মেয়ে চপলাকে সেখান থেকে কাঁচা পেঁপে আনতে পাঠানো হয়েছিল। কিন্তু পেঁপে বাগানির বউ বলে দিয়েছে আজ আর কোনো পেঁপে গাছ থেকে তুলবে না। আগামীকাল বাজারের দিন। তাই আগামীকালই তুলবে। এদিকে সূচনা যদি আগামীকাল চলে যায়, তাই লহরী আর শৌরি সিদ্ধান্ত নিয়েছে ওরা দুজন দাঁড়িয়ে থেকে সবচেয়ে বড় কাঁচা পেঁপেটা চপলাকে দিয়ে চুরি করিয়ে আনবে। কেন দিল না ওদেরকে পেঁপে? এবার চপলাকে সাথে নিয়ে ওরা চলে এসেছে পেঁপে বাগানে। ঘুরে ঘুরে সবচেয়ে বড় কাঁচা পেঁপেটা খুঁজে বের করেছে। সেটা গাছ থেকে পেরে নিতেই পেঁপে বাগানি চোর চোর বলে ধাওয়া করেছে ওদেরকে। ওরা সবাই পেঁপে নিয়ে দৌড়ে পালিয়েছে। কিন্তু পালানোর সময় দৌড়াতে গিয়ে বেখেয়ালি লহরী এক পায়ের জুতো একটা রেখে এসেছে। যাই হোক, বাড়িতে এসে কুসুম খালাকে পেঁপে দিয়েছে। খালা তেঁতুল, লবণ, মরিচ দিয়ে কাঁচা পেঁপে মেখে ভর্তা করে দিয়েছে। লহরী আর শৌরিকে নিয়ে সূচনা বসে বসে পেঁপে খাচ্ছে। ওইদিকে অর্ণব অজু করে অপেক্ষা করছিল অনিকের জন্য। সৌরভ হঠাৎ করেই ডাক দিয়েছে, লহরী লহরী, আমার কালো টুপিটা দিয়ে যা তো। শেখ বাড়ির উঠোনে সৌরভের কাছ থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল অর্ণব। ডাক শুনে কালো টুপি হাতে লহরী দৌড়ে এসেছে সৌরভের কাছে। লহরী টুপি হাতে দেয়ার পরে সৌরভ মাথা থেকে আগের সাদা টুপি খুলে লহরীর হাতে দিয়ে বলছে, এই টুপিটা ময়লা হয়ে গেছে। এটা ধুতে দিস। লহরীর সাথে কথা শেষ করে সৌরভ গেট পার হয়ে মসজিদের দিকে চলে যাচ্ছে। ওইদিকে অর্ণব অপেক্ষা করছিল অনিকের জন্য। সৌরভ আর লহরীর সব কথাই অর্ণব শুনেছে। চাচি নিরালা বেগমের বদনামের ভয়ে সাধারণ কুশল বিনিময় ছাড়া লহরী সেরকম কোনো কথাই বলতে পারেনি অর্ণবের সাথে। অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখেও লহরী চলে যাচ্ছিল ভেতরের দিকে। অর্ণব পেছনে থেকে ডাক দিয়েছে লহরীকে, ম্যাডাম ভোলাভালা। জি। লহরী, এদিকে আসুন। লহরী চলে এসেছে অর্ণবের কাছে।
এবার অর্ণব কিছুটা রাগের সাথে লহরীকে জিজ্ঞেস করছে, সৌরভের টুপি নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করছেন কেন? সৌরভ ভাইয়া আমায় ডেকেছিল। লহরী, কেন? আপনাকে কেন ডাকে? ওর মা বোনকে ডাকতে পারে না। অর্ণব, আসলে আমি ছোট তো, তাই সৌরভ ভাইয়া, নির্ঝর ভাইয়া সবকিছুতে আমাকেই ডাকে। লহরী, হতে পারেন আপনি ভাই বোনদের মধ্যে সবার ছোট, কিন্তু আপনার বয়স 23 বছর। শীঘ্রই গ্রাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছেন আপনি। এখন আর আপনি ছোট নন। এইসব চাচাতো ফুফাতো ভাইয়ের কাজে দৌড়ে দৌড়ে আসবেন না। ঠিক আছে, তবে ভাইয়ারা আমাকে আপন বোনের চোখেই দেখে। লহরী, মানুষের চোখের ভাষা পড়তে জানেন আপনি? অর্ণব, জানি তো। লহরী, কার চোখের ভাষা পড়েছেন শুনি? অর্ণব, কেন? আপনার। লহরী, লহরীর কথা শুনে অর্ণব হেসে দিয়েছে। অনিকও চলে এসেছে অজু করে। এখনই নামাজে চলে যাবে অনিক আর অর্ণব। সূচনা পেছনে থেকে অনিককে ডেকে বলেছে, নামাজ শেষে একটু মার্কেটের দিকে যেও তো। আমার একটা টুথ ব্রাশ লাগবে। লহরী আজ সকালে আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে ফেলেছে। আমি এখনো দাঁত ব্রাশ। লহরী গিয়ে সূচনার মুখ চেপে ধরেছে। অনিক হাসতে হাসতে শেষ। অর্ণব অন্য দিকে ফিরে হাসছে। ওরা এবার মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে দেখে রিফাত চলে এসেছে। নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজ শেষে অনিক গিয়েছে মার্কেটে। রিফাত আর অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। শায়রির খুনি সন্দেহে রাতে ডাক্তার সৌরভের বিরুদ্ধে লহরীকে দিয়ে প্রথম তদন্ত করা হবে শুনে রিফাত বেশ রাগ করেছে। রিফাতের বক্তব্য হচ্ছে সৌরভ কখনো খারাপ ছেলে হতে পারে না। অর্ণব তো সৌরভকে পছন্দই করে না। এসব আলোচনার মধ্যেই অনিক চলে এসেছে ব্রাশ নিয়ে। এদিকে শেখ বাড়িতে এক রাত সৌরভের সাথে থাকার কাহিনী অর্ণব আর অনিকের কাছে বলছে রিফাত। সৌরির হাতে মাইর খাওয়ার ঘটনাও বলেছে। মাইরের ঘটনা শুনে অনিক তো হেসেই মরে যাচ্ছে। অর্ণব রিফাতের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। এবার রিফাত বলছে গত রাতে সৌরিকে বিয়ে করার ঘটনা। এভাবে বিয়ে করেছে বলে অর্ণব বকে যাচ্ছে রিফাতকে। একদিকে তো ফ্যামিলি ছাড়া বিয়ে করেছে, অন্যদিকে একরকম জোর করে মামলার ফাঁদে ফেলে বিয়ে করেছে। একজন বিসিএস অফিসার হয়ে এভাবে বিয়ে করার কোনো যৌক্তিকতাই নেই অর্ণবের কাছে। অর্ণবের ধর্ম খেয়ে রিফাত এবার মুখ খুলেছে, ভাইয়া, সৌরি মেয়েটা পিতৃহারা। ওকে ফাঁদে ফেলে শেখ বাড়ির লোকেরা আগেও কার্যসিদ্ধি করেছে। এবার শীঘ্রই সৌরিকে নষ্ট করে মেরে ফেলার ব্যবস্থা করা হতো। নয়তো আত্মহত্যা করতে বাধ্য করা হতো। মেয়েটা দেখতে অপূর্ব সুন্দরী আর সাহসী। আমার ওকে পছন্দ হয়েছিল, প্রেমেও পড়ে গিয়েছিলাম। তাই বিয়ে করে ফেলেছি। বিয়ে না করলে ওকে বাঁচানো অসম্ভব হয়ে যেত। কি বলছিস তুই এসব? অর্ণব, হ্যাঁ ভাইয়া, এটাই সত্যি। সেদিনে বাড়িতে এসেছিলাম শুধু প্রেম করতে নয়, আবার শুধু শায়রির ব্যাপারে তদন্ত করতেও নয়। সৌরিকে বিয়ে করার ইচ্ছেও আমি সেদিন ওর কাছে প্রকাশ করতাম। কিন্তু এসব ব্যাপারে কথা শুরু করার আগেই আমাকে বেঁধে পেটানো শুরু করে দিল। রিফাত, কি ফাঁদ পেতেছে সৌরির বিরুদ্ধে? অর্ণব, রিফাত কিছু বলার আগেই লহরী ফোন দিয়েছে অর্ণবকে। মসজিদ থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। অনিক জোর করে রিফাতকেও শেখ বাড়িতে নিয়ে এসেছে। কারণ এটা তো রিফাতেরও শ্বশুর বাড়ি। আর কেউ না জানুক, রিফাতের বউ, শাশুড়ি আর শালিকা লহরী তো জানে। এই মুহূর্তে শেখ বাড়ির ভেতরে চলে এসেছে ওরা তিনজন। রিফাতের সাথে সৌরভের আগেই পরিচয় ছিল। অনিক শ্বশুর সবুজ শেখ, চেয়ারম্যান হাবিব শেখ, নির্ঝর সবার সাথেই মামাতো ভাই হিসেবে রিফাতকে পরিচয় করিয়ে দিয়েছে। এসব পরিচয়ের মধ্যেই শেখ বাড়িতে অভিযোগ নিয়ে চলে এসেছে স্থানীয় এক টেইলর। এই লোকের অভিযোগ হচ্ছে তার টেইলার্সে লহরী আর সৌরি ড্রেস বানিয়েছে, কিন্তু মজুরি দেয়নি। মেয়ের শ্বশুর বাড়ির মেহমানের সামনে এমন অভিযোগ শুনে লহরীর বাবার তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। সবুজ শেখ ঘটনার সত্যতা জানতে চেঁচিয়ে ডেকেছেন লহরী আর সৌরিকে। দৌড়ে এসেছে ওরা দুজন। এসেই স্থানীয় সেই দর্জিকে দেখে ঘটনা বুঝতে পেরেছে লহরী আর সৌরি। সবুজ শেখ বলছে, এইসব কি শুনছি আম্মা জানেরা? এই দর্জির দোকানে ড্রেস বানিয়ে মজুরি দেননি আপনারা? লহরী চুপ করে আছে। কিন্তু সৌরি তো চুপ থাকা নয়। সে সাথে সাথেই উত্তর দিয়েছে, মামা, আমরা দুজন ওর কাছে একই রকম দুটো ড্রেস বানাতে দিয়েছিলাম।
ও পায়জামার কাপড় দিয়ে জামা বানিয়েছে আর জামার কাপড় দিয়ে পায়জামা বানিয়েছে। ও এখন কোনো মজুরিই পাবে না। ঠিক আছে আম্মাজানেরা, আপনারা একটু অপেক্ষা করেন। আমি টেইলরের পাওনা মিটিয়ে কথা বলছি আপনাদের সাথে। সবুজ শেখ, লহরী, শৌরি দাঁড়িয়ে আছে। সবুজ শেখ টেইলরের পাওনা মিটিয়ে দিচ্ছেন। এর মধ্যেই একটি লেডিস জুতো নিয়ে পেঁপে বাগানি এসে হাজির হয়েছেন। এসেই সবুজ শেখকে বলছেন, স্যার, আপনের বাড়ির মাইয়ারা আমার বাগান থিকা পেঁপে চুরি করছে। এই যে দাহেন জুতাও থুয়া আইছে। সবুজ শেখ তো মেয়ে লহরীর জুতো দেখেই চিনতে পেরেছে। মেয়ে লহরীর দিকে একবার ফিরে তাকিয়ে পেঁপে বাগানিকে জিজ্ঞেস করছে, তোমার কত টাকার ক্ষতি হইছে? স্যার, আপনি খুশি হয়া যা দেন। লোকটাকে সবুজ শেখ কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে বিদায় করেছে। এবার মেয়ে লহরীকে জিজ্ঞেস করছে, এই জুতোটা আপনি চিনেন আম্মাজান? সব মানুষের মধ্যে লহরী চোর সাব্যস্ত হয়েছে। এটা কি মেনে নেয়া যায়? লহরী কিছুতেই নিজের একার দোষ স্বীকার করবে না। লহরী এবার বলেই দিয়েছে, বাবা, শৌরিও আমার সাথে গিয়েছিল। সূচনা আপু পেঁপে খেতে চেয়েছিল। অনিক সাথে সাথে বলে দিয়েছে, সূচনা পেঁপে খেতে চেয়েছে। কিন্তু চুরি করে আনতে তো বলেনি। বলেছে। লহরী। অনিককে দুষ্টুমি করতে দেখে সূচনার বাবা সেখান থেকে উঠে চলে গেছে। ওইদিকে নির্ঝর, সৌরভ আগেই ঘরের ভিতরে চলে গিয়েছিল। এবার অনিক লহরীকে বলছে, সূচনা না হয় পেঁপে চুরি করতেই বলেছে কিন্তু ধরা পড়তে তো বলেনি। এবার শৌরি অনিককে বলেছে, চুরি করে ধরা পড়েছি তো বেশ করেছি। রিফাত শৌরির দিকে তাকিয়ে অনিককে বলছে, পুলিশের সামনে চোর ধরা পড়েছে। এখন আমার কি করা উচিত রে অনিক? গ্রেফতার কর। অনিক। হ্যান্ডকাফ তো নিয়ে আসিনি। রিফাত। ঝাপটে ধরে নিয়ে যা। অনিক। সেটাই করতে হবে। পুলিশের বউ যেভাবে চুরি ডাকাতি শুরু করেছে, আমার তো ভয় লাগছে। কবে যেন বউ আমাকে সহ জেলে ঢুকে যায়। রিফাত। শৌরি, লহরী চলে যাচ্ছিল। রিফাত পেছনে থেকে শৌরিকে ডেকে বলছে, পুলিশের বউ হয়ে এখানে থেকে চুরি, ডাকাতি, গুন্ডামি করা যাবে না। বউ নিয়ে যাব শীঘ্রই। এদিকে রিফাত লাঞ্চ করেই শেখ বাড়ি থেকে চলে গেছে। রিফাত যাওয়ার পরেই শৌরির মাকে ফোন দিয়ে বলেছে শৌরিকে কোথাও যেতে না দেওয়ার জন্য। শৌরির মা শৌরিকে কোথাও যেতে দেননি। বিকেলে অনিক, সূচনা, অর্ণব, লহরী শেখ বাড়ির পার্শ্ববর্তী একটি নদীর পাড়ে ঘুরতে গেছে। আসলে সূচনা, লহরীকে এখানে আনা হয়েছে শাইরির খুনি ধরার প্ল্যান বুঝিয়ে দিতে। লহরী চুপচাপ শুনে যাচ্ছিল সবকিছু। নদীর তীরে আরো মানুষ আছে তবে দূরে দূরে। ওরা চারজন এক জায়গায় দাঁড়িয়েছিল। হঠাৎ কোথা থেকে একজন পাগল চলে আসে। পাগলকে সূচনা, লহরী দুজনই ভয় পায়। পাগল দেখে সূচনা গিয়ে অনিককে ধরেছে আর লহরী গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়েছে। নদীর পাড়ে খেলায় ব্যস্ত কিছু বাচ্চা দৌড়ে এসে পাগলকে বলেছে, আপনি ওই সুন্দর মাইয়াডারে খুঁজতাছেন। মাইয়াডা এই যে এই গাছটার পিছনে পলাইছে। পাগলও কি মনে করে যেন গাছের দিকে চলে যাচ্ছিল। ওইদিকে লহরী পাগলের ভয় মরে যাচ্ছিল। অর্ণব তাড়াহুড়ো করে লহরীর কাছে চলে গেছে। ওইদিকে পাগলও লহরীর কাছে চলে এসেছে। পাগলকে আরো কাছে আসতে দেখে লহরী এক লাফ দিয়ে গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরেছে। অর্ণব এক হাত দিয়ে লহরীকে জড়িয়ে ধরেছে। আরেক হাত দিয়ে পাগলকে ইশারা দিয়েছে দূরে সরে যেতে। পাগল লজ্জা পেয়ে কি যেন মনে করে উল্টো পথে চলে গেছে। লহরীর তো হুঁশ নেই। জড়িয়ে ধরেছে তো ধরেছেই, ছেড়ে দেওয়ার কোনো খবরই নেই। অর্ণব এবার লহরীর চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলছে, ম্যাডাম ভোলাভালা, পুরো বিকেল আমায় জড়িয়ে থাকবেন নাকি? আমার কিন্তু লজ্জা লাগছে। লহরী অর্ণবকে জড়িয়ে ধরেই জিজ্ঞেস করছে, পাগলটা কি চলে গেছে? না, যায়নি। আমায় জড়িয়ে ধরে আছে। লহরী এ কথার কিছুই বুঝতে পারেনি। লহরী ভেবেছে পাগলটা হয়তো কোনোভাবে অর্ণবকে এসে ধরেছে। তাই সে এক ঝটকায় অর্ণবকে ছেড়ে দিতে দিতে বলছে, কি বললেন? এবার তাকিয়ে দেখে যে পাগল টাগল কিছু নেই। অর্ণবকে এতক্ষণ জড়িয়ে রাখার কারণে খুব লজ্জা পেয়েছে লহরী। মাথা নিচু করে লাজরাঙা মিষ্টি হাসিতে নিজেকে যেন গুটিয়ে নিচ্ছে লহরী। অর্ণব বলছে, বধুয়া, এত মিষ্টি কেন তুমি? লহরী আর চোখে একবার অর্ণবের দিকে তাকিয়েছে। কিন্তু কিছুই বলতে পারেনি। অর্ণব বলেছে, বিকেলের শেষ আলোয় আজ আমি হারিয়েছি আমার বধুয়ার ছোঁয়ায়।
লাজরাঙা হাসিতে, বাঁধভাঙা খুশিতে জড়িয়ে থেকো এ জনম আমারই ছায়ায়। রাতে নির্ঝরের সাথে আলোচনায় বসেছে অনিক আর অর্ণব। নির্ঝর সাহায্য চাচ্ছে অনিক আর অর্ণবের কাছ থেকে। ওদের সাহায্যে চৌধুরী বাড়ি আক্রমণ করে বউ ফিরিয়ে আনতে চায় নির্ঝর। আজ অর্ণব যদিও ভাবছে অন্য কিছু। সে ভাবছে আক্রমণ করে বউ আনতে গেলে রক্তারক্তি হতে পারে। বেআইনি কোনো কিছু করতে চায় না অর্ণব। চৌধুরী বাড়ি আক্রমণ করলে রাকিবও ছেড়ে দেবে না। এদিকে রিফাতও শেখ বাড়িতে বিয়ে করে বসে আছে। রিফাত এখন রাকিবকে সাহায্য করে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। নির্ঝরের বউ অবশ্যই ফিরিয়ে দেয়া উচিত। কিন্তু সবাই মিলে রাকিবের উপর ঝাঁপিয়ে পড়া উচিত নয়। কারণ রাকিব সেক্ষেত্রে নিজেকে রক্ষার জন্য বাপের ক্ষমতার অপব্যবহার করবে। এমনিতেই রাকিব অস্ত্র ব্যবহার করে। রাকিব জীবনে হয়তো অনেক অপরাধ করেছে। কিন্তু নতুন করে কোনো রক্তারক্তিতে রাকিব জড়িয়ে পড়ুক এটাও অর্ণব চায় না। লতিফ চৌধুরী রাকিবকে নিয়ন্ত্রণ করতে পারত, কষে তো মরেই গেছে। তাই অর্ণব ভাবছে কেউ চৌধুরী বাড়ি আক্রমণ করলে রাকিবও সশস্ত্র প্রতিবাদ করবে। রাকিবকে এখন বাধা দেয়ারও কেউ নেই। রাকিব প্রয়োজনে গুলি করতেও ছাড়বে না। তাই অর্ণব সিদ্ধান্ত দিয়েছে যে বুধবার রাতে সে রাকিবের সাথে বসবে। রাকিবকে বুঝিয়ে শুনিয়ে অনুরোধ করবে তানিকে ফেরত দিয়ে দিতে। যদি রাকিব মেনে নেয় তবে তো হলোই। আর যদি রাকিব তানিকে ফিরিয়ে না দেয় তবে শুক্রবার চৌধুরী বাড়ি আক্রমণ করে তানিকে ফেরত আনা হবে। এখন রাত প্রায় 1টা। শেখ বাড়ির সবাই ঘুমিয়ে আছে। কোকড়ানো পরচুলা, চোখে বাদামি লেন্স, গালে কালো তিল আর গোলাপি লিপস্টিক দিয়েছে লহরী। গায়ে পরেছে সাদা ড্রেস। এসবের সাথে চোখের নিচে মোটা করে কাজল দিয়ে লহরীকে শায়রির আত্মা হিসেবে সাজানো হয়েছে। অর্ণব এবং অনিক লহরীর সাথে বাইরে আছে। সূচনা ঘরের মধ্যে পাহারা দিয়ে দেখছে কেউ ঘুম থেকে সজাগ হচ্ছে কিনা। কেউ সজাগ হলে ওদেরকে হুঁশিয়ার করে দেবে। বিকেলে নদীর পাড়ে বসে লহরীকে প্রথমে সৌরভের রুমে পাঠানোর প্ল্যানের কথা বলেছিল অর্ণব। কিন্তু সূচনা আর লহরী প্রতিবাদ করে বলেছিল যদি খুনি হিসেবে কেউ ধরা না পড়ে সেক্ষেত্রে সৌরভের কাছে যাবে। অন্যথায় সৌরভকে সন্দেহ করার কোনো কারণ নেই। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় শায়রির আত্মা সেজে নির্ঝরের মাকে সর্বপ্রথম ভয় দেখিয়ে কথা বের করা হবে। এই মুহূর্তে নির্ঝরের মায়ের কাঠের জানালার সামনে এসেছে সবাই। বহু বছর ধরে স্বামীর থেকে আলাদা রুমেই থাকছেন নিরালা বেগম। স্বামীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে স্বামী স্ত্রী আর একসাথে থাকেননি। অর্ণবের মোবাইলে নির্ঝরের মায়ের পরকীয়া প্রেমিক মোতাহারের ভয়েস সেভ করা আছে। রিফাত একজন সোর্স দিয়ে নিরালা বেগমের পরকীয়া প্রেমিক মোতাহারকে ফুসলিয়ে তার কণ্ঠের শীষ রেকর্ড করিয়েছিল। খুব ভালো শীষ দিতে জানে মোতাহার। তাছাড়া রিফাত তদন্ত করে জেনেছিল যে প্রেমিক মোতাহার নিরালা বেগমের জানালার কাছে এসে মুখে শীষ বাজাত। সকালে মোতাহারের সে শীষের রেকর্ড রিফাত পাঠিয়েছে অর্ণবের মোবাইলে। আজ লহরী নিরালা বেগমের জানালায় ধাক্কা দেবে। নির্ঝরের মা নিরালা যখন জিজ্ঞেস করবে কে কে, তখনই অর্ণব জানালার আড়াল থেকে মোবাইলে শীষের রেকর্ড ছেড়ে দেবে। জানালার সামনে দাঁড়িয়েছে লহরী। অনেক ভৌতিক সিনেমার আওয়াজ মোবাইলে অন করার অপেক্ষায় আছে। লহরী পুরোপুরি শায়রির আত্মা বা ভূত সেজে ধাক্কা দিয়ে যাচ্ছে নিরালা বেগমের কাঠের জানালায়। লহরীর জানালা ধাক্কার আওয়াজ পেয়ে নিরালা বেগম জিজ্ঞেস করছেন কে কে। অর্ণব মোবাইলে মোতাহারের শীষের রেকর্ড ছেড়ে দিয়েছে। মোতাহারের শীষ শুনে জানালার লোক খুলতে যাচ্ছেন নিরালা বেগম। অনিক এক পাশের কাঠের জানালার আড়ালে দাঁড়িয়ে ভৌতিক সিনেমার সাউন্ড ছেড়েছে। অর্ণব অন্য পাশের জানালার আড়ালে দাঁড়িয়ে নিরালা বেগমের কথা রেকর্ডের জন্য মোবাইলের ভয়েস রেকর্ডার অন করেছে। প্রেমিক মোতাহারের শীষ শুনে জানালা খুলে দিয়েছেন নিরালা বেগম। লহরীকে দেখে মুহূর্তেই উনি বিশ্বাস করে ফেলছেন যে এটা শায়রির ভূত বা আত্মা। কারণ একটু আগেই তো পুরুষ কণ্ঠে শীষ দিয়েছে। ভূত না হলে মুহূর্তেই পুরুষ কণ্ঠের লোক আবার মেয়ে হয়ে গেল কিভাবে? লহরীও পুরো আত্মার মতো আচরণ শুরু করেছে। পায়ে ঘুঙুরের মায়াবী শব্দ করছে। নিরালা বেগমের তো ভয় মূর্ছা যাবার মতো অবস্থা। ভূতের ভয়ে জানালা আটকাতেও হাত বাড়াতে পারছেন না তিনি। প্রচণ্ড ভয় বরফের মতো জমে গিয়ে কাপা কাপা কণ্ঠে নিরালা বেগম বলছে, শায়রি তুই তুই আমায় ক্ষমা করে দে শায়রি। শায়রির আত্মাহ্রি অদ্ভুত চেহারা করে ভয়ঙ্করভাবে বলছে, কেন খুন করেছিলেন আমায়?
লহরী অদ্ভুত চেহারা নিয়ে ভয়ঙ্করভাবে নিরালা বেগমকে বলছে, কেন খুন করেছিলেন আমায়? খুন? খুন? মানে? নিরালা বেগম অদ্ভুতভাবে পৈশাচিক হাসি দিয়ে জানালার সাথে এসে দাঁড়িয়ে লহরী আবারও জিজ্ঞেস করছে, কেন খুন করলেন আমায়? নিরালা বেগম দৌড় দিয়ে রুমের দরজা খুলে বের হয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু সূচনা আগেই দরজা বাইরে থেকে লক করে রেখে দিয়েছিল। শায়রির আত্মাহরি পৈশাচিক হাসি দিয়ে বলছে, নিরালা বেগম, তোর রুমের দরজা আমি আগেই বাইরে থেকে আটকে রেখেছি রে। শায়রির আত্মার কথা শুনে নিরালা বেগম ভয়ে যেন জড় পদার্থের মতো হয়ে গেছে। ভূতের ভয় সে এখন না পারছে জানালার কাছে এসে জানালা আটকাতে, আর না পারছে দরজা খুলে বের হয়ে যেতে। তবে নিরালা বেগম এবার শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে এটা শায়রির আত্মাই এসেছে। তাই তো নিরালা বেগম বলে উঠেছে, তোর খাবারে বিষ মিশিয়ে বাইরে থেকে তোর রুমের দরজা আমি লক করে দিয়েছিলাম। সেদিন বৃষ্টির কারণে দরজা লক করার আওয়াজ তুই শুনতে পাস নাই। আর আজ তুই আমার দরজা লক করে আমাকে মারতে আসছিস। না, তোকে মারতে আসিনি। এসেছি তোর ছেলে নির্ঝরকে মারতে। লহরী: না, না, আমার ছেলেকে তুই মারিস না। তুই যা চাস আমি তাই দেব। বল তোর কি লাগবে? কি চাস তুই? নিরালা: আমি জানতে চাই তুই কেন খুন করেছিলি আমায়। শায়রির আত্মা: না মানে, তোকে এত তাড়াতাড়ি মারতে চাইনি। কিন্তু তোকে খুনের আগের রাতে তুই মোতাহারকে আমার রুম থেকে থেকে বের হয়ে যেতে দেখছিলি। অথচ তোর চাচাকে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে মোতাহারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তাই খুন করে ফেললি আমায়। নির্ঝর তখন লন্ডন থেকে দেশে এসেছিল। যুবক নির্ঝর দেশে আসার পরেও আমি পরকীয়া করেছি এটা জানলে তোর চাচা আমারে আবারও গুলি করত। আমারেই খুন করে ফেলতো তোর চাচা। তাই তোকেই মেরে ফেলেছি। কারণ তোকে সবাই বিশ্বাস করত। তুই আমায় খুন করেছিস। আজ আমি তোর ছেলেকে খুন করব। হাহাহা শব্দ করে পৈশাচিক হাসি দিচ্ছে লহরী। না, না, তুই এমন করিস না শায়রি। তুই আমার ছেলেরে মারিস না রে। নিরালা: ঠিক আছে, তোর ছেলেকে মারব না। তবে তোকে বলতে হবে কিভাবে এবং কাকে নিয়ে আমায় খুন করার প্ল্যান করেছিলি। নইলে এখনই নির্ঝরকে। বলছি। মোতাহার আর আমি মিলেই প্ল্যান করেছিলাম। মোতাহার বিষ এনে দিয়েছিল আমায়। আর বাকি কাজ আমি নিজেই করেছিলাম। সেদিন তোর মা বাড়িতে ছিল না। সূচনা জ্বরে অসুস্থ ছিল। এদিকে তুই সব সময়ই মধ্যরাত পর্যন্ত জেগে পড়াশোনা করতি। সেদিনও ঘুম ঘুম চোখে পড়াশোনা করছিলি। আমি তোর জন্য এক গ্লাস দুধ রেডি করে তোর রুমে দিয়ে এসেছিলাম। আর বাইরে থেকে তোর রুমের দুটো দরজাই লক করে দিয়েছিলাম। ঘুম ঘুম চোখে থাকায় এবং খুব বৃষ্টি হওয়ার কারণে তুই দরজা লক করার আওয়াজ শুনতে পাসনি। তুই হয়তো ভেবেছিলি সবসময়ের মতো দরজা চাপ দিয়ে রেখেছি। এরপরে বিষাক্ত দুধ খেয়ে দরজা খুলে বের হবার জন্য তুই অনেক ধাক্কাধাক্কি করছিলি। হয়তো পাগলের মতো চিৎকার করে ছটফটও করছিলি। ঝুম বৃষ্টিতে ঘুমের ঘোরে তোর আওয়াজ অন্য রুম থেকে কেউ শুনতে পায়নি। এদিকে আমি খুশিতে বাইরে দাঁড়িয়ে তোর মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন তোর আর কোনো আওয়াজ আসছিল না তখন বুঝতে পেরেছিলাম যে তোর মৃত্যু হয়েছে। তখনই আমি লোক খুলে ভেতরে ঢুকে যাই। দুধের গ্লাসের পাশে বিষের শিশি রেখে দিয়েছিলাম আর দুধেও বিষ মিশিয়ে দিয়েছিলাম। এরপরে একটা দরজায় ভেতর থেকে ছিটকিনি দিয়েছিলাম আর অন্য দরজা বাইরে থেকে তালা মেরে চাবি আমার কাছে নিয়ে রেখেছিলাম। সে চাবি থাকতো তোর মায়ের রুমে। সেদিন সন্ধ্যায় তোর মায়ের রুম থেকে ওই তালার চাবি চুরি করে এনেছিলাম। যে দরজায় তুই ছিটকিনি দিয়ে রাখতি ঠিক সে দরজায় ওভাবেই ভেতর থেকে ছিটকিনি দিয়েছিলাম, আর যে দরজা বাইরে থেকে তালা দেয়া ছিল সে দরজা ঠিক ওভাবেই তালা দিয়ে রেখেছিলাম। কেউ কোনো সন্দেহই করতে পারেনি আমায়। তোর ছেলেকেও আজ আমি এভাবেই খুন করব। শায়রির আত্মা: তোর পায়ে পড়ি শায়রি। তুই আমার নির্ঝরকে কিছু করিস না রে। আমার ছেলের তো কোনো দোষ নাই। ঠিক আছে, তোর ছেলেকে আমি কিছু করব না। তবে তুই আমায় শুধু খুন করিসনি। খুন করার পরে আমায় নষ্টা উপাধিও দিয়েছিলি। কেন নষ্টা বদনাম দিয়েছিলি আমায়? জবাব দে। নিরালা বেগম এবার অসহায়ের মতো হয়ে এলোমেলো ভাষায় বলে উঠেছে, মারে, তুই নষ্টা ছিলি না। নষ্টা ছিলাম আমি। এই বাড়ির কেউ কোনোদিন নষ্টামি করে নাই। এই বাড়িতে সবাই নষ্টা বইলা আমারে ঘৃণা করছিল।
এই কারণে তোর নামে নষ্টা বদনাম দিছিলাম যেন তোর বাপ মায়ে কোনোদিন আমারে নিয়া কিছু কইতে না পারে। শরীরে আমি নষ্ট করতে বহুত চেষ্টা করছি, কিন্তু এখনো পারি নাই। তবে শীঘ্রই অরেও নষ্ট করমু। তাইলে তোর বাপ মায়ের মতো শৌরির মায়ও কোনোদিন আমার সামনে কথা কইতে আইতে পারব না। যার নিজের মাইয়া নষ্ট সে অন্যের নষ্টামি নিয়া কথা কইতে পারে না। লহরীর কাজ প্রায় শেষ। এবার অনেক মোবাইলে ভৌতিক সিনেমার পিশাচিনীর প্রতিধ্বনিযুক্ত অট্টহাসির শব্দ ছেড়ে দিয়েছে। লহরী সে হাসির শব্দের সাথে পিশাচিনীর মতো হেসে অভিনয় শুরু করেছে। আর পশুর মতো করে থাবা দেয়ার ভঙ্গিতে নিরালা বেগমের দিকে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছিল লহরী। নিরালা বেগম ভূত তার দিকে চলে আসছে ভেবে মুহূর্তেই জ্ঞান হারিয়েছেন। এবার বাইরে থেকে জানালা চাপ দিয়ে রেখেছে লহরী। সূচনা নিরালা বেগমের রুমের লোক বাইরে থেকে খুলে দিয়েছে। নিরালা বেগম অজ্ঞান থাকা অবস্থায় লহরী শায়রির সকল সাজ পরিবর্তন করে আবার লহরী হয়ে গেছে। এদিকে অর্ণব গিয়ে চেক করেছে লহরী আবার ভুলে কিছু ফেলে রেখেছে কিনা। না, আজ আর কোনো ভুল করেনি লহরী। সূচনা আবারও সব জিনিস গুছিয়ে ব্যাগে রেখে দিয়েছে। প্রভাত এসেছে নতুন প্রভাতী সুর নিয়ে। পাখিরা নিজ ছেড়ে যাচ্ছে। নবপুষ্পেরা হাওয়ায় দুলছে। হিমশীতল বায়ু বয়ে যাচ্ছে। এই হিমশীতল হাওয়ায় প্রভাতের প্রথম প্রার্থনার পর্ব শেষ করে বাইরে এসেছে লহরী। গত রাতে ঘুম হয়নি লহরীর। শুধু শায়রির মৃত্যুর কথাই ভেবেছে সে। শেখ বাড়ির সীমানার ভেতরেই হেঁটে যাচ্ছিল লহরী। এর মধ্যে অর্ণবও ঘুম থেকে উঠে এসেছে। তারও ভালো ঘুম হয়নি রাতে। লহরীকে দেখে সে চলে এসেছে লহরীর কাছে। অর্ণব এসেই লহরীকে জিজ্ঞেস করেছে, কখন ঘুম থেকে উঠেছেন ম্যাডাম ভোলাভালা? রাতে সেভাবে ঘুম হয়নি। কিছুক্ষণ আগে ফ্রেশ হয়েই এখানে এলাম। লহরী: চলুন হাঁটি একসাথে। অর্ণব: হ্যাঁ, চলুন। লহরী: হাঁটার মধ্যে লহরীর কাছে গিয়ে তার হাত ধরে ফেলেছে অর্ণব। লহরী বলছে, এই, কি করছেন? হাত ধরেছি শুধু। কিন্তু তোমার কাছে আমার একটা পাওনা ছিল তো বধুয়া। হাত দেয়া নিশ্চয়ই। সেটা তো গতকাল বিকেলে পাগল দেখে দিয়েই দিয়েছি। লহরী: আরে হো, সেই হাগে হবে না তো। পাবলিক প্লেসে হাগ দিয়েছ। সেটাও আবার পাগলের ভাগেটা। এবার আমার ভাগেটা দাও তো। ঘুষসহ দিতে হবে কিন্তু। আপনি আমার হাত ছাড়ুন তো। কেউ দেখে ফেলতে পারে। লহরী: তোমাদের বাড়ির ম্যাক্সিমাম মানুষই এখনো ঘুমে। হ্যাঁ, নামাজ পড়ে আবার ঘুমিয়েছে সবাই। তাহলে চলো এই সুযোগে আমরা একটু প্রেম করি। অর্ণব জড়িয়ে ধরেছে লহরীকে। লহরী লজ্জায় ছোট হয়ে যাচ্ছিল। কপাল থেকে লহরীর চুল সরাতে সরাতে অর্ণব জিজ্ঞেস করেছে, আমায় ভালোবাসো বধুয়া? ভালোবেসে দিন গিয়ে রাতে লুকোয়। নদী ভালোবেসে সাইরে হারায়। আর আমি আমায় হারাতে চাই আপনার ভালোবাসায়। লহরী: তোমাদের বাড়ি আসার পর থেকে আমার সবকিছু এলোমেলো লাগছে। টেনশন হচ্ছে খুব। অর্ণব: দুপুর হওয়ার আগেই অর্ণব চলে যাবে। সকালের নাস্তা করার পরেই অর্ণব রিফাত চৌধুরীকে ফোন দিয়েছে। রিফাত চলে এসেছে শেখ বাড়ির দিঘির ওপারে। অর্ণব, সূচনা আর লহরী শেখ বাড়ি থেকে বের হয়ে দিঘির ওই পাশে গিয়ে রিফাতের সাথে কথা বলছে। অর্ণব বেশ টেনশনের সাথে রিফাতকে বলছে, দেখ রিফাত, এই খুনের ঘটনায় আরও আসামি থাকতে পারে। কারণ সূচনার বাবা চেয়ারম্যানের বউকে খুব একটা পছন্দ করেন না। সেক্ষেত্রে নিরালা বেগমের কথায় উনি শায়রিকে তাড়াহুড়ো করে কবর দেননি। আমি নিশ্চিত যে উনাকে তাড়াহুড়ো করে শায়রিকে কবর দিতে বাধ্য করেছিল সে এই খুনের ঘটনায় জড়িত ছিল। অথবা শায়রি যে খুন হয়েছিল এটা সে বুঝতে পেরেছিল। তুমি ঠিকই বলছো ভাইয়া। যে তাড়াতাড়ি করে কবর দিতে বাধ্য করেছিল সে অবশ্যই খুনের কথা জানত। রিফাত: এর মধ্যে সূচনা বলে উঠেছে, বড় চাচা বাধ্য করেছিল বাবাকে শায়রিকে তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য। তার মানে চেয়ারম্যান নিজেও এই খুনের সাথে জড়িত। রিফাত: সূচনা, লহরী দুজনই এ কথার প্রতিবাদ করে বলেছে, চাচা কখনো এই খুনের সাথে জড়িত থাকতে পারে না। তাছাড়া গতরাতে চাচি নিজেই তো স্বীকার করেছে যে চাচা শায়রির কাছ থেকে মোতাহারের আসার কথা জেনে যাবে বলে চাচি শায়রিকে খুন করেছে। যেখানে চাচা চাচির পরকীয়া পছন্দ করে না সেখানে চাচা কিভাবে খুনে জড়াবে? সেটাই তো। চেয়ারম্যানের জড়িত থাকার কোনো কারণ দেখছি না। তবে কেন উনি কবর দেয়ার জন্য তাড়াহুড়ো করেছিলেন? রিফাত:
এসব প্রশ্নের উত্তর চাচার কাছ থেকে জানা যাবে। বাবা যদি চাচাকে জিজ্ঞেস করে তবে চাচা সব স্বীকার করে নেবে। সূচনা। অর্ণব রিফাতকে বলছে, আজই নিরালা বেগমের বিরুদ্ধে মামলা দেব রিফাত। মামলা দিলেই সব বের হয়ে যাবে। রিফাত চেঁচিয়ে অর্ণবকে প্রতিবাদ করেছে, খবরদার ভাইয়া। মামলা দেওয়ার কথা ভুলেও মুখে আনবা না। মামলা না দিলে এত কষ্ট করে খুনি বের করলাম কেন? রিফাত অর্ণবকে বলছে, শোনো ভাইয়া, আমি এই পুলিশ মডেল থানার দায়িত্বে আছি। এখন আমি এই মামলা নিতে পারবো না। এই মামলা নিলে শেখেরা আমার বউকে দেবে না। আমি শীঘ্রই এই মডেল থানা থেকে পোস্টিং হয়ে যাব। তারপরে নিজ উদ্যোগে নতুন এসপিকে দিয়ে এই মামলা শুরু করাবো। শেখেরা এমনিতেই আমাদের শত্রু। এখন আমি এই মামলা নিলে শৌরিকে এ জীবনে আমি কখনোই পাবো না। আর তুমিও লহরীকে পাবা না। বউয়ের জন্য এত বড় অপরাধীকে সময় দিতে চাস? এর মধ্যে যদি উনি আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলে? অর্ণব, মাত্রই তো বিয়ে করছি ভাইয়া। বউটার কাছেও একটু যেতে পারি নাই। এর মধ্যে ঝামেলা কইরো না তো। কয়েকটা দিন সময় দাও না। কথা দিচ্ছি আমি নিজে এই খুনের মীমাংসা করব। আমাকে শুধু পোস্টিং হয়ে যেতে দাও। পুলিশ কমিশনার চাচাকে দিয়ে আমি শীঘ্রই নিজের পোস্টিং করিয়ে ফেলব। রিফাত, ঠিক আছে, তোকে সময় দিলাম। অর্ণব, ধন্যবাদ ভাইয়া। অনিক সবার উদ্দেশ্যে বলছে, চেয়ারম্যান এমন খারাপ বউ ডিভোর্স দেয়নি কেন? সূচনা অনিককে বলছে, নির্ঝর ভাইয়ার মানসিক ক্ষতি হতে পারে এমন চিন্তা করেই চাচিকে ডিভোর্স দেয়নি চাচা। সূচনার কথা শুনে রিফাত বলছে, সূচনা ভাবি, আপনার চাচা শুধু ছেলের ব্যাপারে চিন্তা করেছে, ঘটনাটা এমনও নয়। আমি তদন্ত করেছি আপনার চাচির উপরে। সব ব্যাপারেই আপনার চাচা চাচির অমিল। কিন্তু একটা জায়গায় বড়ই মিল। সেটা হচ্ছে ক্ষমতা। আপনার চাচা চায় ক্ষমতা। আর আপনার চাচি চায় ক্ষমতাসীনের বউ হয়ে ক্ষমতার অপব্যবহার করতে। আপনার চাচার প্রত্যেক নির্বাচনে জেতার পেছনে আপনার চাচি অনেক অবদান রাখে। মিষ্টভাষী, সুন্দরী নিরালা বেগমের কথায় মানুষ সহজেই পটে যায়। আপনার চাচি কোথায় গেল, কি করলো, এসব এখন আর আপনার চাচাকে ভাবায় না। আপনারা স্থানীয় জমিদার ছিলেন। জমিদারি আমল শেষেও আপনারা এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছিলেন। শুনেছি আপনার দাদা নাকি অনেক বছরের চেয়ারম্যান ছিল। দাদার মৃত্যুর পরে আপনার চাচা চেয়ারম্যান, পৌরমেয়র, উপজেলা চেয়ারম্যান সব পদেই ক্ষমতাসীন হয়েছিল। এখন তার আরো বড় নেতা হওয়ার শখ। নিরালা বেগমের ভালোবাসা পাওয়ার আশা চেয়ারম্যান অনেক আগেই ছেড়ে দিয়েছে। বউকে দিয়ে ক্ষমতা হাতে পেতে সুবিধা হচ্ছে এ কারণেও সেই বউকে ডিভোর্স না দিয়ে রেখে দিয়েছে। আর নির্ঝরের ব্যাপার তো আছেই। নির্ঝর সম্পর্কে তদন্ত করে করে কিছু জেনেছিস? অর্ণব, বাপ মা দুজনই চায় নির্ঝরকে ভবিষ্যতে ক্ষমতাসীন করতে। কিন্তু নির্ঝর বাপ মায়ের এসব খেলায় নেই। রিফাত, বাপ মা খেলোয়াড় আর ছেলে দর্শক। অর্ণব, হ্যাঁ, বড্ড ভালো একজন দর্শক সে। রিফাত, রিফাত কিছু দূরে থাকা শৌরিকে দেখিয়ে অর্ণবকে বলছে, ওই যে দেখো আমার বউ চলে এসেছে। শৌরি চলে এসেছে দিঘির পাড়ে। দূর থেকে রিফাতকে দেখেই এখানে এসেছে শৌরি। এসেই কিছুটা দূরে দাঁড়িয়ে রিফাতকে নিজের কাছে যেতে বলেছে শৌরি। রিফাতও আসসালামু আলাইকুম ম্যাডাম সালাম দিয়ে শৌরির কাছে চলে এসেছে। শৌরি সালামের জবাব না দিয়েই রিফাতকে বলছে, সেদিনের মাইরের ভিডিওটা দে। ভিডিও দিয়ে কি করবেন ম্যাডাম? রিফাত, বড় মামিকে দেব। মামি ভিডিও। শৌরি, মামিকে দেবেন? তাহলে আজ শুনে যান আপনার মামির সব সমাচার। রিফাত, কি শোনাতে চাস? শৌরি, সবাইকে ডেকে নেই। ওদেরও জানা উচিত আপনার মামির এই সব ঘটনা। এই কথা বলেই রিফাত ডাক দিয়েছে সবাইকে। ওবা সবাই চলে গেছে রিফাত আর শৌরির কাছে। রিফাত বলতে শুরু করেছে, সেদিন রাকিব ভাইয়া আমাকে বলেছিল রিফাত, নতুন একটা বাসা ভাড়া নিয়েছি। বিশাল প্রতিশোধ নেব শেখ বাড়ির উপর থেকে। আমি জিজ্ঞেস করেছিলাম, বাসা ভাড়া করে কিভাবে শেখ বাড়ির প্রতিশোধ নিবা ভাইয়া? জবাবে রাকিব ভাইয়া বলেছিল, আমি ভালো হয়ে যেতে চেয়েছিলাম রে রিফাত। কিন্তু নির্ঝরের মা আমায় লোভ দেখাতে দেখাতে লোভী বানিয়ে ফেলেছে। শৌরি নামের শেখ বাড়ির এক অপূর্ব সুন্দরী মেয়েকে গোপনে কিডন্যাপ করে এনে আমার হাতে তুলে দেবে নির্ঝরের মা। বিনিময়ে তার পুত্রবধূ তানিকে মুক্ত করে দিতে বলেছে আমায়। বারবার সুন্দরীর লোভ দেখিয়ে আমার মাথা নষ্ট করে দিয়েছে নির্ঝরের মা।
উনি বলেছে শৌরিকে নিয়ে নাকি কোনো ঝামেলা হবে না, কারণ শৌরির ভাই ডাক্তারি সেবা ছাড়া কিছু বোঝে না, সারাক্ষণ রোগী নিয়ে ব্যস্ত থাকে। কথা থেকে বনের কি হয়ে গেছে তার কিছুই বুঝতে পারবে না। তাছাড়া চৌধুরী বাড়ির ছেলে হয়ে তুই ওই মডেল থানায় আছিস, তাই শৌরির ভাই কোনো ঝামেলা করে শত্রুর বাড়ির পুলিশ অফিসারের কারণে বেশি সুবিধাও করতে পারবে না। নির্ঝরের মা আরও বলেছেন যে শৌরিকে আমি বিয়ে করি অথবা নষ্ট করি এসব আমার বিষয় হয়ে থাকবে, উনাকে উনার ছেলের বউ ফিরিয়ে দিলেই হবে। আমি উনার চুক্তিতে রাজি হয়েছি, কিন্তু আমি উনাকে ধোঁকা দেব। শৌরিকে এনে বাসা ভাড়া করে রেখে সেখানে দিনের পর দিন নষ্ট করব। কখনোই বিয়ে করব না। ওকে আমার রক্ষিতা বানিয়ে রেখে শেখ বাড়ির প্রতিশোধ নেব। বেশি ঝামেলা করলে প্রয়োজনে ওকে নষ্ট করে মেরে ফেলব। আর তানিকে আমি কখনোই ফেরত দেব না। দাদার ওয়াদা রাখতে তানিকে আমি বিয়ে করব। শৌরি চেঁচিয়ে রিফাতকে বলছে, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি আমি এসব তোমাদের বাড়ির কাউকে বলতাম তবে তোমরা কখনোই বিশ্বাস করতে না, কারণ আমি তোমাদের শত্রুর ছেলে। আর শত্রুর কথা কেউ বিশ্বাস করে না। তাহলে তুই আমাকে পাহারা দিয়ে রাখতি যেন মামি কিডন্যাপ করে রাকিবের কাছে পাঠাতে না পারে। শৌরি। রিফাত বেশ রেগে গেছে শৌরির ব্যবহারে। এবার সে নিজেও শৌরিকে তুইতকারি শুরু করেছে। শত্রুর বাড়িতে সব সময় যাওয়া আসা যায় না। যেদিন প্রথমবার এসেছি সেদিনই তুই আমাকে বেঁধে পিটিয়েছিস। তাছাড়া আমার সব কাজ ফেলে রেখে আমি তোর পেছনে লেগে থাকতে পারতাম না। তোর মামি যেই একজন ঘসেটি বেগম, সে তার ছেলের বউয়ের জন্য তোকে রাকিব ভাইয়ার হাতে তুলে দিয়েই ছাড়ত। তাছাড়া আমার বংশেও রাকিব চৌধুরীর কাজে বাধা দেওয়ার মতো এখন আর কেউ নেই। অর্ণব ধমক দিয়ে রিফাতকে বলছে, কি সব তুই তুই করছিস তোরা দুজন? এসব বন্ধ করে আগে বল শৌরিকে তার মামির ফাঁদ থেকে রক্ষা করার জন্য কোনো প্ল্যান করেছিস কিনা? হ্যাঁ, করেছি। রাকিব ভাইয়ার প্ল্যান শুনেই তো বিয়ে করেছি। বিয়ের পরে রাকিব ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া, শেখেরা আমাদের বউ নিয়েছিল। ওরা সে বউকে নষ্ট করে রক্ষিতা বানিয়ে রাখেনি। জোর করে বউ রেখে দিলেও সে বউকে বিয়ে করে সসম্মানেই রেখেছিল। আমার দাদাও এমন প্রতিশোধই নিতে চেয়েছিলেন। কোনো মেয়েকে এনে নষ্ট করতে বলেননি। বর্তমানে তুমি শৌরি নামের যে মেয়েকে নষ্ট করতে চেয়েছো সে মেয়েকে আমি বিয়ে করে ফেলেছি। দুই পক্ষের ষড়যন্ত্র থেকে মেয়েটাকে বাঁচাতে বিয়ে করা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আর তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কোনো শক্তিও আমার ছিল না। আধুনিক যুগে এসে ভদ্রঘরের একজন শিক্ষিতা মেয়ে বিনা দোষে অন্যের ষড়যন্ত্রে পড়ে জীবন নষ্ট করুক এটা আমি চাইনি। তাছাড়া কিছুদিন ধরে আমি এই মেয়েটার প্রেমেও পড়েছিলাম। রাকিব ভাইয়াকে আমি আরও বলেছিলাম, যদি তোমার সাথে আমার এক ফোঁটা রক্তের সম্পর্কও থেকে থাকে তবে তুমি এ মেয়েকে পাওয়ার চিন্তা ভুলে যাও। আর নির্ঝরের মায়ের কাছে ভুল করেও কখনো আমাদের বিয়ের কথা বলবে না। কসম তোমার, তুমি আমার সাথে কোনো ঝামেলা করবে না। রাকিব ভাইয়া কি বলেছে? অনিক ওয়াদা করেছে শৌরির কোনো ক্ষতি করবে না। আর নির্ঝরের মায়ের কাছেও আমাদের বিয়ের কথা বলবে না। তবে তার শিকারকে বিয়ে করেছি বলে আমায় অনেক গালি দিয়েছে। মামি যে আমাকে ফাঁদে ফেলে দিত তার প্রমাণ কি? তোর মামি আগেও এমন করছে তোর সাথে। রিফাত। এমন যে করছে তার কি প্রমাণ আছে? রিফাত। প্রমাণ হচ্ছে সুখিন। রিফাত। এই তুই সুখিনের কথা জানলি কেমনে? শৌরি। তোকে বিয়ে করার আগে তোর মা সুখিনের সাথে তোর সম্পর্কের কথা আমায় বলে নিয়েছিল। তোর মা বলেছিল যে তার আপনজন সুখিনকে তোর পিছনে ষড়যন্ত্র করে লাগিয়েছিল। কিন্তু তুই বুঝতে পারিসনি। আমি সে বিয়ের রাতেই সুখিনকে ধরে এনেছিলাম। সুখিন বলেছিল যে গত উপজেলা নির্বাচনের আগে তোর মামির নির্দেশে তোর সাথে ও প্রেম শুরু করেছিল। চুক্তি ছিল সুখিন দলবল নিয়ে জানপ্রাণ দিয়ে নির্বাচনে খাটবে। বন্ধুবান্ধব নিয়ে খেটে তোর মামাকে নির্বাচনে বিজয়ী করবে। বিনিময়ে চেয়ারম্যানের অর্ধশিক্ষিত বাউন্ডেল কর্মী সুখিনের সাথে তোর মামি তোকে বিয়ে দেবে। তোর মামির প্ল্যান ছিল তোকে নিচু জায়গায় বিয়ে দিয়ে তোর জীবনও নষ্ট করবে। আর তোর মাকেও সামাজিকভাবে ছোট করে রাখবে। রিফাত। কই, মামা উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে তো মামি আমাকে সুখিনের সাথে বিয়ে দেয়নি। শৌরি। নির্বাচনে জেতার পরে তোর মামি সুখিনকে শর্ত দিয়েছিল বিয়ের আগে তোর সাথে নষ্টামি করতে হবে এবং সে নষ্টামির ভিডিও নিরালা বেগমকে দিতে হবে।
তবেই সে সুখিনের সাথে তোকে বিয়ে দিতে পারবে। সুখিন তোকে নষ্ট করার জন্য বহুবার চেষ্টাও করেছিল, কিন্তু নষ্ট করতে পারেনি, আর তাই বিয়েও দিতে পারেনি। সুখিনের কথার রেকর্ড দিয়ে দেব, তুই শুনে দেখিস। রিফাত এতক্ষণ পরে লহরী মুখ খুলেছে। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন। আমি আঠার মতো শৌরির পেছনে লেগে থেকেছি যেন সুখিন ওর ক্ষতি করতে না পারে। এমন অসম প্রেম থেকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছিলাম, কিন্তু শৌরি বুঝতে চাইতো না। এবার শৌরি রিফাতকে বলছে, সুখিনের কথা বাদ দে তো। মামি যদি আমাকে রাকিবের হাতে তুলে দিতে চাইতো তাহলে আবার তোকে মামলা দিতে চাইলো কেন? আমাকে মামলা দিলে তোকে রাকিব ভাইয়ার হাতে তুলে দেয়া আরো সহজ হতো। কারণ সেক্ষেত্রে তোর মামি বলতে পারতো যে চৌধুরী বাড়ির ছেলেকে মামলা দেয়ায় প্রতিশোধ হিসেবে তারা শৌরিকে তুলে নিয়ে গেছে। এমন হলে তোর মামি সন্দেহের ঊর্ধ্বে থাকতো, আর এদিক দিয়ে আমারও ক্ষতি হতো। শৌরি এবার ঘটনা বুঝতে পেরেছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে রিফাতকে বলছে, বুঝেছি, তুই আমার উপকার করেছিস, কিন্তু ভবিষ্যতে যদি মামি আমার কোনো ক্ষতি করতে চায় তবে আমি কি করব? আমি আছি তো। রিফাত, এই এদিকে আয় বলে রিফাতকে ডেকে দূরে নিয়ে গেছে শৌরি। দূরে গিয়ে অগ্নিচোখে শৌরি রিফাতকে প্রশ্ন করেছে, এই রিফাইত, তাই তুই আমারে সবার সামনে এমন তুইতকারি করছিস কেন? তুই নিজেও তো সবার মধ্যে আমাকে তুইতকারি করছিস। তুই ভালো হয়ে যা। রিফাত, ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাব। তাছাড়া তুই আমার অনেক উপকারও করেছিস। আজ থেকে চুক্তি হয়ে যাক, আমি তোকে আপনি করে বলবো, আর তুই নিজেও আমাকে আপনি করে বলবি। রিফাত আর শৌরিকে তুইতকারি করতে দেখে অনেক সূচনার কাছে এসে বলছে, চলো আমরাও আজ ওদের মতো তুই তুই করে বলি। সূচনা সাথে সাথে অনিককে বলে দিয়েছে, তুই চুপ কর বেয়াদব। কি সব আবোলতাবোল বলছিস? আমি কি অত খারাপ মেয়ে নাকি যে স্বামীকে তুই তুই করে বলবো? আজ আবার ডাক্তার সৌরভের চেম্বারে অনাকাঙ্ক্ষিত পেশেন্ট এসেছে, কিন্তু একজন পরিচিত আর অন্যজন অপরিচিত। ডাক্তার সৌরভ পরিচিত পেশেন্টকে দেখে বলে উঠেছে, আপনি আপনি কি করে এলেন? চাঁদোয়া এসেছে রাকা চৌধুরীকে নিয়ে। চাঁদোয়া সৌরভকে বলে উঠেছে, রিফাত ভাইয়ার বাসায় এসেছি। আপনাকে দেখতে আসার জন্যই মূলত রিফাত ভাইয়ার বাসায় এসেছি। মানুষ ডাক্তার দেখাতে আসে আর আপনি ডাক্তারকে দেখতে এসেছেন। আজব ব্যাপার। সেদিনের পর আপনি কেমন আছেন সেটা জানতে খুব ইচ্ছে করেছিল, তাই আজ চাচাতো বোন রাকাকে নিয়ে চলে এসেছি। আরে, আপনার সাথে তো পরিচয় করিয়েই দেয়া হয়নি ওর। ও হচ্ছে রাকা চৌধুরী। রাকাকে দেখিয়ে, এখানকার এসপি রিফাত চৌধুরীর বোন। সৌরভ রাকার সাথে সাধারণ কুশল বিনিময় করে চাঁদোয়াকে জিজ্ঞেস করেছে, আপনাদের কি কোনো ট্রিটমেন্ট লাগবে? না, আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল। চাঁদোয়া, রাকা চেম্বার থেকে বাইরে বের হয়ে গেছে। সে ব্যক্তিগত কথার মধ্যে থাকতে চায় না। সৌরভ চাঁদোয়াকে জিজ্ঞেস করেছে, কি ব্যক্তিগত কথা বলতে চান? না মানে, হয়েছে কি? না মানে আপনাকে আমার না মানে আপনি খুব সুন্দর আর ভালো। চাঁদোয়া, চাঁদোয়ার কথা শুনে সৌরভ উত্তর দিয়েছে, আমি যে সুন্দর এটা বলতে আপনি এখানে আসেননি। আমি বুঝতে পেরেছি আপনার মনের কথা। তবে এটা সম্ভব না। কেন? কেন সম্ভব না ডাক্তার সাহেব? চাঁদোয়া, আমি একজনকে ভালোবাসি এবং তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। চাঁদোয়া কিছুটা হতাশার সুরে বলেছে, কার সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে? কাকে ভালোবাসেন আপনি ডাক্তার সাহেব? লহরী, আমার মামাতো বোন লহরীকে আমি ভালোবাসি। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সৌরভ চাঁদোয়াকে বলছে, আমার মামাতো বোন লহরীকে আমি ভালোবাসি। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছেন? লহরী তো অর্ণব ভাইয়ার গার্লফ্রেন্ড। চাঁদোয়া, শুনেছি লহরী কিছুদিনের জন্য ভাব করেছিল অর্ণবের সাথে, কিন্তু অর্ণবের মা নির্ঝরের নামে অনেক হত্যাচেষ্টা মামলা দিয়েছিল। ওই সময়ে মামা লহরীর সম্পর্কের কথাও জেনে গিয়েছিলেন। মামা তখন লহরীকে সম্পর্ক ভেঙে দেয়ার আদেশ করেছিলেন। লহরী তখনই সম্পর্ক ভেঙে ফেলেছে। আপনার সাথে বিয়ে ঠিক আছে জেনেও লহরী কেন অর্ণব ভাইয়ার সাথে সম্পর্কে জড়ালো? এ কেমন মেয়ে? চাঁদোয়া, লহরী এখনো জানে না যে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সৌরভ, তাহলে এটা আবার কেমন বিয়ের প্রতিশ্রুতি? কেমন ভালোবাসা আপনাদের? চাঁদোয়া, লহরীর সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই। কি সব বলছেন?
কিছুই বুঝতে পারছি না। চাঁদোয়া। লহরীর মেজ বোন শায়রির সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। শায়রি কয়েক বছর আগে মারা গিয়েছে। শায়রির মৃত্যুর পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কোনো কিছুতেই মন বসাতে পারতাম না আমি। আমার অবস্থা দেখে মা ঘাবড়ে গিয়েছিলেন। পরে মামার সাথে আলোচনা করলে মামাও আমার অবস্থা দেখে টেনশনে পড়ে গিয়েছিলেন। তখন ছোট মামা এবং মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে লহরীকে আমার সাথে বিয়ে দেবেন। তারা ভেবেছিলেন লহরী ও শায়রি দেখতে প্রায় একই রকম হওয়ায় লহরীকে ভেবে ভেবে আমি শায়রিকে ভুলতে পারব। তাদের প্ল্যান সফলও হয়েছে। লহরীকে ভেবে ভেবে আমি শায়রিকে ভুলে গিয়েছি। একটু একটু করে এই কয়েক বছরে আমি লহরীকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ। জানেন চাঁদোয়া, লহরীর সাথে যে আমার বিয়ে হবে এই ব্যাপারটা মামা, আমার মা, আমার বোন শৌরি আর আমি জানি। আর কেউ জানে না এই ঘটনা। লহরীর মাকেও মামা এ বিষয়ে কিছু বলেননি। কারণ মামি জানলে সে লহরীকে বিষয়টা বলে দিত। মামা চাননি লহরী এ বিয়ের প্রতিশ্রুতির কথা জানুক। কারণ লহরী আর আমি একই ঘরে থাকি। তাছাড়া লহরী খুব আদুরে, লাজুক এবং চঞ্চলা। ওর এসব স্বভাব মানুষকে খুব কাছে টানে। আমরা দুজনই বিয়ের কথা জেনে গেলে সেক্ষেত্রে আমাদের মাঝে দূরত্ব বজায় রাখতে কষ্ট হয়ে যেত। যদিও শায়রি জানতো যে ওর সাথে আমার বিয়ে হবে। কিন্তু শায়রি ছিল মেধাবী, প্রতিবাদী আর সাহসী। আমি শায়রির সাথে দূরত্ব বজায় রাখতে পেরেছিলাম। শায়রির মৃত্যুর পরে লহরী কিছুটা বেখেয়ালি হয়ে যায়। মামা বিয়ের প্রতিশ্রুতির কথা বলে তখনই তার বেখেয়ালি মেয়েকে আরও বেখেয়ালি করে দিতে চাননি। তাই মামা এ প্রতিশ্রুতির কথা গোপন রেখেছেন। সৌরভ। লহরী হয়তো এসব না জেনেই অর্ণব ভাইয়ার সাথে সম্পর্কে জড়িয়েছে। ওদের মাঝে এখনো সম্পর্ক আছে। চাঁদোয়া। আপনার কথার সত্যতা আমি জানি না। তবে মামা আমার সাথেই লহরীকে বিয়ে দেবেন। দুনিয়া উল্টে গেলেও আমার ছোট মামা তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। সৌরভ। যদি লহরীর সাথে আপনার বিয়ে না হয় তবে কি করবেন? আমায় পছন্দ করবেন। চাঁদোয়া। মরে যাব। তবুও আপনাকে পছন্দ করব না। সৌরভ। আমায় পছন্দ করবেন না কেন? চাঁদোয়া। আগে বলুন আপনি আমায় পছন্দ করেছেন কেন? সৌরভ। আপনি দেখতে খুব সুদর্শন। তাই আপনাকে পছন্দ করেছি। চাঁদোয়া। বুঝেছি, আপনি সুন্দর পুরুষের পাগল। আর তাই আমার বউ হয়ে শেখ বাড়িতে যাওয়ার যোগ্যতাও আপনার নেই। কেন? চাঁদোয়া। কারণ শেখ বাড়িতে আমার চেয়েও সুদর্শন পুরুষ আছে। আপনি আবার তাকে দেখলেও পাগল হয়ে যেতে পারেন। আপনার চেয়েও সুদর্শন পুরুষ হতে পারে। কে সেই সুদর্শন? চাঁদোয়া। শেখ নির্ঝর, আমার চেয়ে কয়েকশো গুণ সুদর্শন নির্ঝর। আপনি অনেক ভালো মানুষ। চাঁদোয়া। নির্ঝরও ভালো মানুষ। এসব লজিক দিয়ে শেখ বাড়ির বউ হতে পারবেন না। পরে গিয়ে আরেকজনকে পছন্দ করে বসবেন। আমার বউ পছন্দ করাই আছে। আপনি এখন আসতে পারেন। সূচনা দুপুরে শ্বশুরবাড়ি যাবার আগে বাবা সবুজ শেখের কাছে শায়রি হত্যার বিস্তারিত ঘটনা বলে গেছে। লহরীও সাথে ছিল সূচনার। সবুজ শেখ তার মেডিকেলে পড়ুয়া সুন্দরী, মেধাবী মেয়ের খুন হওয়ার ঘটনা শুনে চরম ব্যথিত হয়েছেন। মেডিকেলের ছুটিতে বাড়ি এসেছিল শায়রি। তখনই হলো দুর্ঘটনা। সবুজ শেখ ভাবছে এবছরই আমার মেয়েটার এমবিবিএস পাশ করার কথা ছিল। মেয়েকে নিয়ে কত স্বপ্ন ছিল আমার। আজই মামলা দিতে চেয়েছেন সবুজ শেখ। কিন্তু প্রতিবাদ করেছে সূচনা ও লহরী। সূচনা আর লহরী বাবাকে বলেছে, বাবা, নির্ঝর ভাইয়ার মনের অবস্থা খুব খারাপ। এই অবস্থায় চাচিকে গ্রেফতার করলে নির্ঝর ভাইয়ার বিপদ হয়ে যেতে পারে। সবুজ শেখ মেয়েদেরকে জিজ্ঞেস করেছিলেন, নির্ঝর তোদের আপন নাকি শায়রি আপন ছিল তোদের? সূচনা, লহরী উত্তর দিয়েছিল, এখন নির্ঝর ভাইয়া আপন। কারণ শায়রি মরে গেছে। আর নির্ঝর ভাইয়া বেঁচে আছে। বিনা দোষে উনার মায়ের কারণে নির্ঝর ভাইয়ার ক্ষতি করা উচিত না। শীঘ্রই নির্ঝর ভাইয়ার বউ ফিরিয়ে আনা হবে। তারপরে নির্ঝর ভাইয়ার মন কিছুটা ঠিক হবে। তখনই মামলা দিও। নির্ঝরের অজুহাত দিয়ে বাবাকে এখনই মামলা দায়ের থেকে বিরত রেখেছে সূচনা আর লহরী। আসলে সমস্যাটা যে রিফাতের সেটা বাবাকে বলার সাহস হয়নি ওদের। কারণ রিফাত আর শৌরির বিয়ের কথা শুনলে সবুজ শেখ হয়তো ভীষণ রাগ করতে পারতেন। এখন রিফাতের পোস্টিং হওয়া পর্যন্ত তো ওদের অপেক্ষা করতেই হবে। লহরীর মাকে জানানো হয়নি শায়রির খুন হওয়ার ঘটনা।
সেক্ষেত্রে এক কান দুকান করে ঘটনা অনেকেই জেনে যেতে পারত। নিরালা বেগম জেনে গেলে প্রয়োজনে আরও কাউকে খুন করে ফেলতে পারবে। আজ সবুজ শেখের মনে পড়ছে শায়রির মৃত্যুর পরে বড় ভাই চেয়ারম্যান তাকে বলেছিল, তোর মেয়ে প্রেগন্যান্ট ছিল। নষ্টামি করে কুমারী অবস্থায় প্রেগন্যান্ট হয়েছে। মামলা দিয়ে পোস্টমর্টেম করে পুলিশি ঝামেলা করার দরকার নেই। এসবের আগে মেয়েকে কবর দিয়ে দে। তাই মেয়েকে কবর দিতে তাড়াহুড়ো করেছিলেন সুবজ শেখ। তার আজ মনে পড়ছে নিরালা বেগমি চেয়ারম্যানকে বলেছিল যে শায়রি প্রেগন্যান্ট। অন্য সবাইকেও নিরালা বেগমি বলেছিল প্রেগন্যান্সির কথা। শায়রি নাকি তার কাছে আগের রাতে প্রেগন্যান্সির কথা বলেছিল। কতটা অপবাদ নিয়ে তার মেয়েকে মরতে হয়েছে। সবুজ শেখও মনে করেছিল যে শায়রির লাশ পোস্টমর্টেম করলে প্রেগন্যান্সির ঘটনা অনেকে জেনে যেতে পারত। সম্মানহানি ঘটতে পারত শেখ বংশের। তাই সে তাড়াহুড়ো করে কবর দিয়েছিল শায়রিকে। সবুজ শেখ বিশ্বাস করেন না চেয়ারম্যান জানত যে তার স্ত্রী নিরালা বেগম খুন করেছে। এতটা নীতিহীন তার ভাইকে সবুজ শেখের মনে হয় না। তবে আজ ভাইয়ের উপর তার প্রচণ্ড ক্ষোভ। কেন ডিভোর্স দিল না এই দুশ্চরিত্রা স্ত্রীকে? সবাই তো ডিভোর্স করে ফেলার পরামর্শ দিয়েছিল চেয়ারম্যানকে। রিফাত চৌধুরী যে অর্ণবের সাথে খুনি বের করতে সাহায্য করেছে এটা বাবাকে আজ সূচনা বলে গেছে। রিফাত চৌধুরী তদন্ত করে অনুমান করছে যে ভোটে জেতার জন্যই বউকে ডিভোর্স দেয় না চেয়ারম্যান। এই তদন্তের কথা আজ সূচনা বাবাকে বলেছে। সবুজ শেখ ভাবছে, কলেজ প্রতিষ্ঠা করার পর থেকে আমি হাজার হাজার শিক্ষার্থী পড়িয়েছি। ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেছি। দুর্বল স্টুডেন্টদেরকে কলেজের ক্লাসের পরেও বাড়ির কাছারিতে এনে বিনা সম্মানিতে ইংরেজি প্রাইভেট পড়িয়েছি। কলেজের মেধাবী স্টুডেন্টদেরকেও বিনা সম্মানিতে ইংরেজি পড়িয়েছি। এই দুই যুগেরও বেশি সময়ে হাজার হাজার কলেজ শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি পড়িয়েছি। ভাইয়ের নির্বাচনের সময় ছাত্রদের কাছে ভোট চাইতে হয়নি আমার। এই ইংরেজি শিক্ষক ভাইয়ের কারণেই চেয়ারম্যান হাজার হাজার ভোট পেয়েছে। নিরালা বেগম ষড়যন্ত্র করে, ধুরন্ধরি করে চেয়ারম্যানকে ভোট পেতে সাহায্য করেছে। আর আমার মানবতার কারণে ভাই ভোট পেয়েছে। আমার অবদানের কথা চেয়ারম্যান ভাইয়ের অজানা নয়। তবুও কেন ক্ষমতায় থাকার জন্য এই অসতী স্ত্রীকে রাখতে হবে? সবুজ শেখ আরও ভাবছে, সারা জীবন চেয়ারম্যান বলে গেছে নির্ঝরের ভালোর জন্য ওর মাকে রেখে দিয়েছি। আজ বুঝতে পেরেছি এই অসতী স্ত্রীকে রাখার পেছনের ক্ষমতাসীন হওয়ার লোভ একটি কারণ। তবে আজ সবুজ শেখ প্ল্যান করেছে সে তার ভাইকে শায়রি খুন হওয়ার কথা বলবে না। কারণ আজ আর চেয়ারম্যানকে তার পুরোপুরি বিশ্বাস হয় না। চেয়ারম্যান ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ে তার বউ নিরালা বেগমের পক্ষেও চলে যেতে পারে। তার বউ খুনি এটা সবাই জেনে গেলে চেয়ারম্যানের ভোটও কমে যেতে পারে। তাছাড়া নির্ঝরের বউকেও চেয়ারম্যান ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে না তার ভোট কমে যাবে এমন সন্দেহে। সবুজ শেখ আজ বুঝতে পেরেছে তার ভাই চেয়ারম্যানের কাছে ক্ষমতা টিকিয়ে রাখাটাই বড় ব্যাপার। আজ সবুজ শেখের দুঃখ হচ্ছে, আমি তো কোনোদিন রাজনীতি করিনি, কোনোদিন ক্ষমতা চাইনি আমি। আমার ভাই ক্ষমতা চেয়েছে। তার ক্ষমতা রক্ষা করতে গিয়ে দুশ্চরিত্রা বউ রেখে দিল। আর মাঝখান থেকে বলি হলো আমার মেধাবী মেয়েটা। সৌরভ চেম্বার থেকে বাড়ি ফিরেছে। ঘরে এসে দেখে মা, বোন সবাই ঘুমিয়ে পড়েছে। খাবার দেয়ার জন্য লহরীর মাকে ডেকেছে সৌরভ। লহরীর মা লায়লা বিলকিস সৌরভকে খাবার দিয়ে সামনে বসেছিল। খাওয়া শেষ হওয়ার আগে সৌরভ মামিকে জিজ্ঞেস করছে, লহরী ঘুমিয়ে পড়েছে মামি? না, সজাগ আছে। সূচনার জামাই আর ভাসুর বেড়াতে আসায় 1-1.5 দিন খেটে লহরীর মায়ের শরীর ক্লান্ত। তাই সৌরভের খাওয়া শেষ হলে ক্লান্ত লায়লা বিলকিস ঘুমানোর জন্য রুমে চলে যায়। সৌরভ খাওয়া শেষে জোরে জোরে লহরীকে ডেকে বলেছে, লহরী, 2টো আম কেটে রুমে দিয়ে যাইস তো। ওইদিকে একটু আগেই বাসায় গিয়েছে চাঁদোয়া। বাসায় গিয়ে ফ্রেশ হয়েই অর্ণবকে ফোন দিয়ে বলেছে লহরী আর সৌরভের বিয়ে ঠিক হয়ে থাকার কাহিনী। চাঁদোয়া খুব বিশ্বাসী মেয়ে। অর্ণব খুব সহজেই বিশ্বাস করেছে চাঁদোয়ার কথা। সাথে সাথে অর্ণব ফোন দিয়েছে লহরীকে। ফোন পাশে রেখে ছুরি দিয়ে আম কাটছিল লহরী। অর্ণবের ফোন দেখে লহরী রিসিভ করে বলছে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে ম্যাডাম ভোলাভালা। ব্যস্ত নাকি আপনি এখন? অর্ণব, বেশি ব্যস্ত না। সৌরভ ভাইয়ার জন্য আম কাটছি।
আম কেটে রুমে দিয়ে এলেই ফ্রি হয়ে যাব। লহরী। লহরীর কথা শুনে চরম রাগে বিস্ফোরিত হয়ে যাবার মতো অবস্থা হয়েছে অর্ণবের। প্রচণ্ড রাহে লহরীকে জিজ্ঞেস করেছে, সৌরভের জন্য আপনি আম কাটছেন কেন? ওর মা, বোন নেই। বাড়ির সবাই এখন ঘুমে। লহরী। সবাই ঘুমে আর এর মধ্যে আপনি যাচ্ছেন সেবা করতে সৌরভের রুমে? অর্ণব। কি সব বলছেন? গতকাল আমাদের বাড়িতে এসেও সৌরভ ভাইয়াকে টুপি দিতে দেখে এমন করেছেন। কি সমস্যা আপনার? লহরী। অর্ণব কণ্ঠে হতাশার সুর এনে বলছে, আপনি আমায় ভালোবাসেন ম্যাডাম ভোলাভালা। ভালোবাসি কিনা এ প্রশ্নের জবাব আবারও দিতে হবে। গতকাল আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি মানুষের চোখের ভাষা পড়তে পারি কিনা। আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি মানুষের চোখের ভাষা পড়তে পারেন? হ্যাঁ, পড়তে পারি। অর্ণব। কার চোখের ভাষা পড়েছেন আপনি? লহরী। ডাক্তার সৌরভের। অর্ণব। আপনাকে কে বলেছে ডাক্তার সৌরভের চোখের ভাষা পড়তে? আপনি একটু অপেক্ষা করুন। আমি ফ্রি হয়ে এসে কথা বলছি আপনার সাথে। লহরী ভাবছে সৌরভের রুমে আম দিয়ে এসে কথা বলবে অর্ণবের সাথে। আম নিয়ে সৌরভের রুমে চলে এসেছে লহরী। সৌরভ আমের বাটি হাতে নিয়ে লহরীকে বলছে, বসো লহরী। আমি একটু ব্যস্ত ভাইয়া। কি নিয়ে ব্যস্ত তুই? মুখ মলিন কেন তোর? সৌরভ। এমনিতেই। আমি যাচ্ছি। লহরী। বেয়াদব। বসতে বলছি না তোকে। সৌরভ। লহরী বসেছে সৌরভের বিছানার কোণায়। সৌরভ অন্য পাশে চেয়ারে বসেছে। অর্ণবের ধমকে মন খারাপ হয়ে আছে লহরীর। সৌরভ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল লহরীর দিকে। লহরী ভেবেছে ওর মন খারাপ দেখে সৌরভ এভাবে তাকিয়ে আছে। লহরী চোখ নামিয়ে নিয়েছে। এর মধ্যে সৌরভ লহরীকে জিজ্ঞেস করেছে, কোনো কারণে মন খারাপ তোর? না ভাইয়া, আমি ঠিক আছি। তুমি কি মন খারাপের কারণ জিজ্ঞেস করতেই আমাকে বসিয়েছ? লহরী। না, আমি কিছু কথা বলতে চাই তোকে। সৌরভ। বলো ভাইয়া। লহরী। তোর বোন শায়রির সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। যখন বুঝতে শিখেছি তখন থেকেই জেনেছি শায়রি আমার বউ হবে। জীবনে কোনোদিন ওভাবে হাত ছুঁয়েও দেখিনি শায়রির। দূর থেকে ভালোবেসে গিয়েছিলাম শায়রিকে। কিন্তু শায়রি আমায় ধোঁকা দিয়েছিল। হয়তো মেডিকেলে পড়তে গিয়ে কারো সাথে নষ্টামি করে প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সুইসাইড করতে বাধ্য। লহরী প্রচণ্ড ক্ষোভে সৌরভকে বলছে, আমার বোনকে নষ্টামি করতে তুমি দেখেছিলে? প্রেগন্যান্সি রিপোর্ট দেখেছিলে তুমি? না, দেখিনি। সৌরভ। তাহলে তুমি কেন নষ্টামির কথা বলছো? লহরী। নষ্টামি না করলে কুমারী মেয়ে বিনা কারণে কেন সুইসাইড করলো? আর সবাই তো প্রেগন্যান্সির কথাই বলেছিল। সৌরভ। সবাই যা বলে বলুক, যে কারণেই সুইসাইড করুক না কেন, সেটা তুমি সঠিকভাবে জানো না। আর না জেনে একজনকে তুমি নষ্টা বলতে পারো না। কারণ তুমি একজন ডাক্তার, একজন বিসিএস অফিসার এবং এই সমাজের প্রথম শ্রেণীর মেধাবী মানুষদের একজন তুমি। ঠিক আছে, আর বলবো না এভাবে। তবে তোর সাথে আমার অন্য কথা আছে। বলো, তোমার অন্য কথা। লহরী। অর্ণবকে কি তুই ভালোবাসিস? জানি না। কিন্তু এই প্রশ্ন কেন? লহরী। অর্ণবকে ভালোবেসে থাকলেও সরে আসিস? সৌরভ। কেন সরে আসবো? কারণ তোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সৌরভ। কি বলছো তুমি এসব? তোমার সাথে তো শায়রি আপুর বিয়ে ঠিক করা ছিল। আমার কথা কেন বলছো? লহরী। হ্যাঁ, সাহেবীর সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। কিন্তু শায়রিকে ভালোবেসে আমি কষ্ট পেয়েছিলাম। শায়রির মৃত্যু আমায় এলোমেলো করে দিয়েছিল। তাই শায়রির মৃত্যুর পরে মামা আমায় কথা দিয়েছিল যে আমার সাথে তোকে বিয়ে দেবে। একটু একটু করে এই কয়েক বছরে তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি লহরী। তুই আমায় কষ্ট দিস না রে। এ জীবনে আবার কষ্ট পেলে আমি আর বাঁচতে পারবো না লহরী। সৌরভের কথা শুনে লহরী বাকরুদ্ধ হয়ে গেছে। কয়েক মাস আগে জানলেও হয়তো অর্ণবকে এড়িয়ে যেতে পারত লহরী। কিন্তু এখন তো অর্ণবের সাথে ভালোবাসার শপথ করে ফেলেছে। একসাথে পথ চলার ওয়াদা করাও হয়ে গেছে। মন প্রাণ দিয়ে বসে আছে সে অর্ণবকে। সৌরভকে যে আজ এ সত্য বলতেই হবে লহরীর। মাথা নিচু করেই লহরী সৌরভকে বলেছে, এসব কেন আমায় আগে বলনি ভাইয়া? আমি তো অর্ণব বেয়াইকে। আমি আর কিছু শুনতে চাই না লহরী। যদি তোর সাথে আমার বিয়ে না হয় তবে আমি সুইসাইড করব। লহরী কি বলবে বুঝতে পারছে না।
ওইদিকে অর্ণব কল দিয়ে যাচ্ছে লহরীর ফোনে। মাথা নিচু করে সৌরভের রুম থেকে বের হয়ে গেছে লহরী। চলে যাচ্ছিল নিজের রুমে। কিন্তু পথে দেখা হয়ে গেছে নির্ঝরের সাথে। নির্ঝর লহরীকে বলছে, আমার সাথে একটু বারান্দায় আয় তো লহরী। তোর সাথে কিছু দরকারি কথা আছে। নির্ঝরের কথায়ও আজ সন্দেহের গন্ধ পাচ্ছে লহরী। নির্ঝর আবার কি বলতে চায়? ওইদিকে অর্ণবের সাথেও কথা বলতে হবে। কিন্তু নির্ঝরের সামনে থেকে চলে যেতে পারবে না লহরী। কারণ নির্ঝর অলরেডি বারান্দায় গিয়ে অপেক্ষা করছে লহরীর জন্য। নির্ঝরের চেহারায় দুশ্চিন্তার ছাপ। কি জানি বলে নির্ঝর। নির্ঝরের ডাকে লহরী এসে দাঁড়িয়েছে বারান্দায়। নির্ঝর কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে। নির্ঝরও সৌরভের মতোই একদৃষ্টিতে তাকিয়ে আছে লহরীর দিকে। লহরীর মনে আজ ভয়। লহরী ভাবছে নির্ঝর তো বিবাহিত। তাছাড়া নির্ঝরকে লহরীর মা নিজেও লালন পালন করেছে। নির্ঝরের শৈশবে যখন ওর বাবা মায়ের মধ্যে ঝামেলা লেগে যেত তখন মা নিরালা বেগম বাড়ি ছেড়ে চলে যেত। তখন লহরীর মা নির্ঝরকে নিজের ছেলের মতো করেই যত্ন করতেন। ফুফু শাহানা শেখ তখন লন্ডনে ছিলেন। শেখ বাড়িতে লহরীর মা লায়লা বিলকিসকেই সব বাচ্চা কাচ্চা পালনসহ সাংসারিক ঝামেলা পোহাতে হতো। নির্ঝরকে আপন ভাইয়ের মতোই মনে করে লহরী। তাছাড়া লহরীর বাবাও সৌরভ, সৌরীর চেয়ে নির্ঝরকে বেশি ভালোবাসেন। কিন্তু আজ নির্ঝরও কেন এভাবে তাকিয়ে আছে লহরীর দিকে? তবে কি গত রাতের আত্মা সাজার ব্যাপারটা নির্ঝর জেনে গেছে? ভীষণ ভয় আর টেনশনে ঘামতে শুরু করেছে লহরী। ভয় ভয় লহরী নিজেই আগে প্রশ্ন করেছে নির্ঝরকে, কেন ডেকেছো ভাইয়া? তোর আর সৌরভের কথোপকথন আমি শুনেছি। নির্ঝর: সৌরভ ভাইয়ার পছন্দের কথা আমি জানতাম না। বিশ্বাস করো আমি আজই শুনলাম। লহরী: আমিও জানতাম না। তবে সৌরভকে আমার বেশ কয়েকবার সন্দেহ হয়েছিল। যতবারই সৌরভকে তোর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম ততবারই ও অস্বীকার করেছে। আমাকে বলনি কেন তোমার সন্দেহের কথা? লহরী: তুই এলোমেলো হয়ে যেতে পারিস ভেবে আমি বলিনি। তবে আজ যখন সৌরভ তোকে রুমে ডেকেছে তখন আমার কিছুটা অদ্ভুত লেগেছে। তাই আমিও রুম থেকে বের হয়েছিলাম। সৌরভ কি বলে সেটা জানার আগ্রহ ছিল। আমার জন্য সৌরভ ভাইয়া হয়তো কষ্ট পাবে। কিন্তু আমি তো অর্ণব বেয়াইকে ভালোবাসিস। নির্ঝর: এই কথাটাও আজ শুনে ফেলেছ? এটা তো আমি সৌরভ ভাইয়াকে পুরোপুরি বলতেও পারিনি। তুমি শুনেছ কিভাবে? লহরী: এখন শুনিনি। তবে আজ খুব সকালে ছাদে দাঁড়িয়েছিলাম। তখন তোকে বেয়াইয়ের সাথে আমাদের উঠোনে দেখেছি। লহরী এবার কি বলবে? সকালে তো বেয়াই তাকে হাঁক দিয়েছিল। নির্ঝর: ভাইয়া নিশ্চয়ই হাঁক দিতেও দেখে ফেলছে। বেয়াই সাহেবকে তো লহরী দূরে দূরেই থাকতে বলেছিল। কিন্তু অর্ণব বেয়াই তো কথা শুনল না। এখন নির্ঝরের সামনে কি অজুহাত দেবে লহরী? পুরোপুরি ধরা খেয়ে গেল যে বেচারি। আজ না হয় লুকিয়ে একটু প্রেমই করেছিল। কিন্তু তাই বলে কি ধরা খেতে হবে? দোষ করল তার অর্ণব বেয়াই। আর ধরা খেয়ে বসে আছে লহরী। সৌরভের আত্মহত্যার হুমকি আর নির্ঝরের সামনে প্রেমে ধরা পড়ে যাওয়া নিয়ে বেচারি আছে এখন মহাবিপদে। এই মহাবিপদ সংকেতের মধ্যেই নির্ঝর ধমক দিয়ে বলে উঠেছে, এত পিচ্ছি বয়সে কেউ প্রেম করে? লহরী বেখেয়ালি হলেও মাঝে মাঝে সময়মতো কথা বলে দিতে পারে। এই যে আজ নির্ঝরকে বলেই দিয়েছে, তুমি তো ইন্টারমিডিয়েট থেকে প্রেম করেছো ভাইয়া। আর আমি অনার্সের শেষের দিকে এসে। চুপ কর ফাজেল। আমার কথা তোকে বলতে বলেছি। মনে রাখবি, সূচনার বিয়ে হয়েছে মাস্টার্সের পরে। তোকেও মাস্টার্স শেষ করার পরেই বিয়ে দেব। এখন থেকে সৌরভের কাছ থেকেও দূরে থাকবি, অর্ণবের কাছ থেকেও দূরে থাকবি। নির্ঝর: নির্ঝরের ধমক খেয়ে লহরী চলে এসেছে নিজের রুমে। বসে বসে ভাবছে সব বিপদ শুধু তার উপর দিয়েই যায়। নির্ঝর যা বলে বলুক। লহরী এবার অর্ণবকে কল দেবে। অর্ণব তো কল রিসিভ করছে না। এখন কিভাবে সব জানাবে লহরী? না, টেনশন নেই। অর্ণব নিজেই কল দিয়েছে লহরীকে। লহরী ভারী কণ্ঠে ফোন রিসিভ করে বলছে, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। কি অবস্থা? কণ্ঠ ভারী শোনাচ্ছে কেন? মন খারাপ হয়েছে নাকি তোমার? অর্ণব: লহরী কিছু বলছে না। আজ তার সুখের আশায় দুঃখ বাসা বাঁধতে চায়। আজ তার প্রেমের তরি তীরে ডুবতে চায়। অকুল দরিয়ায় কুল হারিয়েছে লহরীর প্রেমের তরি।
যাই হোক, লহরীকে কথা বলতে না দেখে অর্ণব জিজ্ঞেস করছে, কি হয়েছে বধুয়া? তেমন কিছুই তো বলিনি তখন তোমায়। আমার কথায় মন খারাপ করেছো নাকি? লহরী ভাবছে সে নিজে আগ বাড়িয়ে কিছু বলবে না। আগে শুনবে অর্ণব কি গুরুত্বপূর্ণ কথা বলতে তখন ফোন দিয়েছিল সেটা। তাই লহরী জিজ্ঞেস করছে, তখন কি যেন বলতে চেয়েছিলেন? তুমি এখন ঠিক আছো তো? অর্ণব: হ্যাঁ, ঠিক আছি। আপনি বলুন। লহরী: আজ চাঁদোয়া গিয়েছিল ডাক্তার সৌরভের চেম্বারে। ডাক্তার বলেছে তোমার সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়ে আছে। অর্ণব: আমিও এই ঘটনা আজই শুনলাম সৌরভ ভাইয়ার কাছ থেকে। আমার এখন ভীষণ টেনশন হচ্ছে। কোনো টেনশন করতে হবে না। সব আমার উপর ছেড়ে দাও। আমি সব ঠিক করে ফেলব। তবে আমায় একটা কথা দিয়ে আমার মাথা ঠান্ডা রাখতে হবে তোমার। অর্ণব: কি কথা? লহরী: যথাসম্ভব সৌরভের চোখের আড়ালে থাকবে। অর্ণব: থাকতে পারবো। লহরী: তাহলে এবার চলো প্রেম করি। অর্ণব: আরে, রাখেন আপনার প্রেম। সকালবেলা প্রেমের কথা বলতে গিয়ে আমায় হাঁক দিয়েছেন। নির্ঝর ভাইয়া সব দেখে ফেলেছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। নির্ঝরই প্রথম আমাদের প্রেমের কথা তোমার বাবার কানে দেবে। তারপরে আমি তোমার বাবাকে ফেস করার প্রস্তুতি নিয়ে প্রস্তাব পাঠাবো। আমায় আরো বকা দিয়েছে নির্ঝর ভাইয়া। আপনার কাছ থেকে আমায় দূরে থাকতে বলেছে। লহরী: তাহলে নির্ঝরের বউকেও নির্ঝরের কাছ থেকে দূরে রাখবো। অর্ণব: এটা করা যাবে না বেয়াই সাহেব। বউ দূরে রাখলে নির্ঝর ভাইয়া কষ্ট পাবে। ভাইয়ের কষ্ট তো ভালোই বোঝেন। এ প্রেমিক বেয়াইয়ের কষ্ট বোঝেন না কেন? অর্ণব: বুঝি বুঝি। আপনিও আমায় বিয়ে করে ফেলুন। দেখবেন আপনার কাছ থেকে দূরে থাকতে পারবো না। লহরী: তাই? আমার বধূয়া বিয়ে করতে বলছে। আমার মহারানী বিয়ের আদেশ করেছে। এ আদেশ তো পালন করতেই হবে। নির্ঝরের বউ ফেরত দিয়েই বিয়ে করে নিয়ে আসবো আমার মহারানীকে। সবকিছু তাড়াতাড়ি করুন মহারাজ। নয়তো আপনার প্রেমরাজ্যে শত্রু আক্রমণ করে বসতে পারে। এ প্রেমরাজ্যে সৌরভ নামক শত্রু অলরেডি চলে এসেছে। লহরী: মহারানী যদি আমার সাথে থাকে তবে কোনো শত্রুর আক্রমণই এ প্রেমরাজ্যের ক্ষতি করতে পারবে না। অর্ণব: মহারাজের এত আত্মবিশ্বাস। লহরী: আমার মহারানী সাথে আছে। আত্মবিশ্বাস তো থাকবেই। তা আপনার মহারাজকে একটু আদর সোহাগ করতে পারেন তো মহারানী। অর্ণব: মহারানীকে আপনার রাজ্যে নিয়ে যান। তারপরেই আদর সোহাগ, সেবা যত্ন সব পাবেন মহারাজ। লহরী: বাটপার মহারানী আমার। তবে বাটপার হলেও মহারানী আমার জীবনে অনেক কিছু দিয়েছে। কি দিয়েছি? লহরী: প্রেয়সী হয়ে আমার এ বুকে প্রেম দিয়েছ। সুরেলা হয়ে এ হৃদয়ে প্রেমের সুর দিয়েছ। আর ছন্দিতা হয়ে আমার এ জীবনে ছন্দ এনেছ। এদিকে অর্ণব ভাবছে সেদিন নির্ঝরকে কথা দিয়েছিলাম ওর বউ ফেরত দেব। কিন্তু তখনও জানতাম না যে ওর মা একজন খুনি আর ওর বাবা ক্ষমতার জন্য এই বিষাক্ত মহিলাকে রেখেছে যার কারণে প্রাণ গেছে একজন ভবিষ্যৎ চিকিৎসকের। এসব জানলে হয়তো নির্ঝরকে দেয়া ওয়াদা অন্যরকম হতো। এখন অর্ণব যেহেতু জেনে গেছে যে নির্ঝরের মা খুনি সেহেতু ওয়াদায় কিছু পরিবর্তন আনতে চায় অর্ণব। বিশেষ শর্ত দিতে চায় সে নির্ঝরকে। নির্ঝরের বউ ফেরত না দিয়ে থাকাও বেআইনি। তাছাড়া রাকিব নারী লোভী। নির্ঝরের বউকে রাকিব চাপ রেখে শুধু কষ্টই দেবে। নির্ঝরকে ডিভোর্স দেওয়ার জন্য রাকিব চাপ দিয়ে যাচ্ছে তানিকে। যে কোনো সময় যে কোনো ঝামেলা করে ফেলতে পারে রাকিব। তাই এখনই সময় বউ ফিরিয়ে দেয়ার। কিন্তু রাকিবের সাথে আলোচনায় বসার আগেই নির্ঝরকে শর্ত দিয়ে নিতে চায় অর্ণব। শর্ত দিতেই নির্ঝরকে ফোন দিয়েছে অর্ণব। নির্ঝর ফোন রিসিভ করে বলছে, আসসালামু আলাইকুম বেআই সাহেব। ওয়ালাইকুমুস সালাম শেখ সাহেব। কেমন আছেন আপনি? এখন মোটামুটি আছি বেআই সাহেব। বউ ফিরে পেলে পুরোপুরি ভালো থাকব। নির্ঝর: তাই নাকি? আপনার বউ ফেরত ইস্যুতে আমি একটা ভুল করে ফেলেছি শেখ সাহেব। আমি আপনাকে যেভাবেই হোক বউ ফিরিয়ে দেব। তবে আপনাকে আমার শর্ত পালন করতে হবে। অর্ণব: কি শর্ত বেআই সাহেব? নির্ঝর: আপনার বাবা চেয়ারম্যান শেখ ভবিষ্যতে আর ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতে পারবেন না। অর্ণব: আমার বউ ফিরিয়ে নেয়ার সাথে আমার বাবার ক্ষমতার সম্পর্ক কি? নির্ঝর: সম্পর্ক আছে। আপনার বাবা আপনাদের ঘরের ঝামেলাই মীমাংসা করতে পারেনি। ক্ষমতা রক্ষায় ভাটা পড়তে পারে এমন সন্দেহে ছেলের বউ ফেরত নেয়ার চেষ্টা করেনি আপনার বাবা।
ক্ষমতায় থাকার জন্য আপনার বাবা বারবার অপরাধকে প্রশ্রয় দিচ্ছে। ক্ষমতার জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেছেন তিনি। যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন যে আপনার বাবা আর ক্ষমতায় আসবে না, তবেই আপনার বউ ফিরিয়ে আনার দায়িত্ব নেব। অর্ণব: দেখুন বেআই সাহেব, আমার যখন রাজনীতি শেখার বয়স হয়েছিল তখন আমি পড়াশোনার জন্য লন্ডনে থেকেছি। রাজনীতি আমি বুঝি না। আমি নিজে কোনোদিন ক্ষমতা পাওয়ার চেষ্টা করব না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তবে ভবিষ্যতে বাবার রাজনীতি ছাড়ার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। নির্ঝর: বউ ফেরত আনতে হলে গ্যারান্টি আপনাকে দিতে হবে। তা না হলে আমরা সাহায্য করব না। আর আমরা সাহায্য না করলে কোনোভাবেই বউ আপনি ফেরত আনতে পারবেন না। কারণ রাকিবের পুলিশ অফিসার বাবার কারণে আপনার কেস কখনোই উপরে উঠবে না। কোনো মামলা, মোকদ্দমা কিছু করেই বউ পাবেন না। দেখুন, আপনার মা নিজেও কিন্তু আমায় মামলা দিয়েছিল। আপনি মায়ের বিরুদ্ধে কি কিছু করতে পেরেছিলেন? হ্যাঁ, পেরেছিলাম। মা মামলা দিয়েছিল বলেই আমি নিজে চেষ্টা করে আপনাকে জেলমুক্ত করেছিলাম। মাকে প্রতিবাদ করে আমার ভাইয়ের বউকে আমি ফিরিয়ে এনেছি। আপনিও আপনার বাবাকে ক্ষমতার লোভ থেকে সরিয়ে আনবেন। কারণ ক্ষমতার লোভের কারণেই আপনার বাবা খারাপ লোক লালন পালন করেছেন। আর খারাপ লোকের কারণে বিনা দোষে অন্যের ক্ষতি হয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এত কিছু এখন আপনাকে বুঝতে হবে না। আপনার মতামত না জেনে আমি রাকিবের সাথে বউ ইস্যুতে কোনো আলোচনায় বসব না। আপনি শুধু আপনার বাবাকে ভবিষ্যৎ ক্ষমতা থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিবেন কিনা সেটা জানাবেন আমায়। কারণ আপনার বাবার এলাকার নেতা হওয়ার কোনো যোগ্যতা নেই। অর্ণব: আমার বাবাকে এতটা অযোগ্য ভাবছেন কেন বেআই সাহেব? নির্ঝর: যে লোক নিজের ঘরই ঠিক রাখতে পারে না তার নেতা হয়ে এলাকার দায়িত্ব নেয়ার কোনো যোগ্যতা নেই। অর্ণব: ঠিক আছে, আমি আমার বাবাকে ভবিষ্যতে রাজনীতি না করার জন্য বাধ্য করব। তবে আমার সঙ্গী হয়ে বউ ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে আপনাকে। নির্ঝর: অবশ্যই দায়িত্ব নেব এবং ফিরিয়েও দেব আপনার স্ত্রীকে। তবে অর্ণব ভাবছে নিরালা বেগম রাকিবের সাথে যোগাযোগ করে তাদের প্ল্যানে ব্যাঘাত ঘটাতে পারে। নিরালা বেগমও বউ ফেরত আনতে চায়, তবে সেটা অন্যের ক্ষতি করে। নিরালা বেগমকে দূরে রাখতে হবে। অর্ণব এবার নির্ঝরকে বলছে, আপনাকে আরও একটি শর্ত পালন করতে হবে শেখ সাহেব। কি শর্ত? নির্ঝর: আপনার মা এই বউ ফেরত আনার প্ল্যানে জোড়াতে পারবে না। আর রাকিবের সাথে উনি যোগাযোগ করতে পারবে না। আমার মা রাকিবের সাথে যোগাযোগ করে নাকি? কি সব বলছেন বেআই সাহেব? অর্ণব ভাবছে সৌরিকে দিয়ে যে নির্ঝরের মা পুত্রবধূ ফিরিয়ে আনতে চেয়েছে এটা এখনই নির্ঝরকে বলা যাবে না। কারণ সেক্ষেত্রে সৌরি কিভাবে বেঁচেছে এটাও নির্ঝর জানতে চাইবে। আর তাহলে রিফাত, সৌরির বিয়ের কথা বলতে হবে। এটা ঠিক হবে না। তাই অর্ণব মিথ্যা বলেছে নির্ঝরকে, আমি চৌধুরী বাড়ি থেকে শুনেছি যে আপনার মা রাকিবের সাথে যোগাযোগ করে। আসলে আমি জানতাম না যে মা রাকিবের সাথে কথা বলে। আমি মাকে আর কথা বলতে দেব না রাকিবের সাথে। আর মাকে জানতেও দেব না আমাদের প্ল্যান। নির্ঝর: তাহলে শর্ত মেনে নিচ্ছেন? অর্ণব: হ্যাঁ, মেনে নিয়েছি। নির্ঝর: ধন্যবাদ শেখ সাহেব। আমি রাকিবের সাথে শেষবারের মতো আলোচনায় বসব। তারপরে আপনাকে ডিটেইলস জানাবো। আগামীকাল রাতে আপনার মোবাইল ফোন নজরে রাখবেন। আপনার বউয়ের সাথে কথা বলিয়ে দেব। কিভাবে কথা বলাবেন? নির্ঝর: রাকিবের সাথে আলোচনা করতে যখন চৌধুরী বাড়িতে যাব তখন অনিক, সূচনাকে নিয়ে যাব। সূচনা আপনার সাথে কথা বলিয়ে দেবে সুলতানা তানিকে। অর্ণব: স্বর্ণালী শুভ্র আলোয় ঝলমল করছে চারদিক। আজ সকাল এসেছে তার সকল ব্যস্ততা নিয়ে। নব দিবস এনেছে নব উত্তেজনা। এমনই উত্তেজনায় আজ সকালে সবুজ শেখ ডেকেছেন ছোট মেয়ে লহরীকে। ডাক শুনেই লহরী বুঝতে পেরেছে সৌরভ ইস্যুতে কথা বলতে চায় বাবা। লহরী বাবাকে খুব ভয় পায়। তবুও আজ বাবাকে প্রতিবাদ করার জন্য কিছুটা শক্তি সঞ্চয় করে নিয়ে এসেছে মনে মনে। বাবার কাছে এসে লহরী বলছে, বাবা ডেকেছ? হ্যাঁ, বসো লহরী। সবুজ শেখ। লহরী বসেছে। মনে মনে শক্তি সঞ্চয় করে এলেও অর্ণবের কথা কখনোই সরাসরি বাবাকে বলতে পারবে না সে। সবুজ শেখ লহরীকে বলছেন, একটা কথা তোকে আগেই বলা উচিত ছিল রে। আমি আগে না বলে ভুল করে ফেলেছি।
আসলে শায়রির মৃত্যুর পরে সৌরভের সাথে তোকে বিয়ে দেওয়ার কথা দিয়েছিলাম। তখন আমাকে তো তুমি একবার জিজ্ঞেস করতে পারতে বাবা। লহরী: তখন ভেবেছিলাম শায়রি অন্য পুরুষের সাথে প্রেম করে সৌরভকে ধোঁকা দিয়েছে। শায়রি ধোঁকা দিয়েছে ভেবে সৌরভ ভীষণ কষ্ট পেয়েছিল। তাই সৌরভকে ঠিক রাখতে আমি ওর সাথে তোকে বিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছিলাম। সবুজ শেখ: এখন তো জেনেছ যে শায়রি আপু ধোঁকা দেয়নি। এখন তাহলে ওয়াদা তুলে নাও। লহরী: এটা সম্ভব না রে মা। ওয়াদা তুলে নেওয়া যায় না। ওয়াদা তুলে নিলে সৌরভ আবারও কষ্ট পাবে। সবুজ শেখ: সৌরভ ভাইয়ার সাথে বিয়ে হলে আমি কষ্ট পাবো। সৌরভ তোকে কোনোদিন কষ্ট দেবে না। এমন ভালো ছেলে আর হয় না মা। উনাকে আমি ভাইয়ের চোখে দেখি। তাছাড়া উনাকে আমার পছন্দ হয় না। লহরী: লহরীর বাবা এবার স্বরূপে ফিরে এসেছেন। বাঘের মতো হুঙ্কার দিয়ে বলছেন, এমন সুদর্শন ছেলে তোর পছন্দ হয় না। সৌরভের সাথেই তোর বিয়ে হবে। এটাই আমার শেষ কথা। লহরী মাথা নিচু করে চলে এসেছে। অর্ণবের কথা বাবাকে বলার সাহস নেই লহরীর। কিন্তু সৌরভের কাছ থেকে সবুজ শেখ অবশ্যই জেনে গেছেন মেয়ের প্রেমের কথা। আজ তাই হয়তো এভাবে ডেকে মেয়ে লহরীকে তার সিদ্ধান্ত জানিয়েছেন বাবা। থমথমে মেঘে ঢেকে গেছে আকাশ। মেঘের ভারে ভারী হয়ে আছে বাতাস। প্রকৃতিতে এখন নেই কোনো পরিবর্তনের আভাস। এ মেঘমাল্লার ভারে মেঘ জমেছে নির্ঝরের মনেও। মন খারাপ নিয়ে নির্ঝর এখন ফোন করেছে অর্ণবকে। অর্ণব ফোন রিসিভ করে বলেছে, হ্যালো, আসসালামু আলাইকুম শেখ সাহেব। ওয়ালাইকুমুস সালাম। একটা সমস্যা হয়ে গেছে তো বেআই সাহেব। নির্ঝর: কি সমস্যা শেখ সাহেব? অর্ণব: বাবা রাজনীতি ছাড়তে রাজি না। বাবা নাকি ভবিষ্যতে এমপি ইলেকশন করবে। নির্ঝর: আপনার বাবা যদি ক্ষমতার লোভ না ছাড়ে তবে আমি আপনাকে কোনো সাহায্য করব না। অর্ণব: তাহলে এখন কি করব বেআই সাহেব? নির্ঝর: আমি জানি আপনি কি করবেন। অর্ণব: আমাকে কিছু একটা বুদ্ধি দিন তো বেআই সাহেব। নির্ঝর: আপনার বাবাকে গিয়ে বলবেন আমি তোমাকে সন্তানহারা করব। আপনার নিজের প্রাণনাশের হুমকি দিন দিয়ে। দেখবেন আপনার বাবা রাজি হয়ে গেছে। অর্ণব: ধন্যবাদ বেআই সাহেব। দেখি আপনার বুদ্ধি এপ্লাই করে কাজ হয় কিনা। নির্ঝর এসেছে তার বাবা উপজেলা চেয়ারম্যান হাবিব শেখের রুমে। নির্ঝরকে দেখেই হাবিব শেখ বিরক্তির সুরে বলে উঠেছে, দেখ নির্ঝর, আমার স্বপ্ন ভবিষ্যতে আমি এমপি ইলেকশন করব। তোকে তো আগেই বলে দিয়েছি যে তোর বউয়ের জন্য আমি আমার ভবিষ্যৎ রাজনীতি ছাড়তে পারবো না। আবার কি বলতে চাস তুই? বাবা, তুমি রাজনীতিকে ভালোবাসো নাকি তোমার সন্তানকে ভালোবাসো? নির্ঝর: এত কঠিন প্রশ্ন কেন করছিস আজ? কি শুরু করছিস তুই? চেয়ারম্যান: আমার প্রশ্নের জবাব দাও বাবা। নির্ঝর: দেখ নির্ঝর, তুই আমার একমাত্র সন্তান। তোর চেয়ে প্রিয় আর কোনো কিছু আমার আমার জীবনে নেই। যদি আমি তোমার এতটাই প্রিয় হয়ে থাকি তবে আমার জীবনের কথা চিন্তা করে হলেও তুমি রাজনীতি ছেড়ে দিবে। নির্ঝর: আমি তো তোর কথার কিছুই বুঝতে পারছি না। চেয়ারম্যান: তুমি ভবিষ্যতে ক্ষমতায় যাও এটা আমি চাই না। এবারই তোমার শেষ ক্ষমতা। তুমি আমায় কথা দাও ভবিষ্যতে তুমি আর রাজনীতি করবে না। যদি তুমি কথা না দাও তবে আমি তোমায় সন্তানহারা করব। শীঘ্রই তুমি লাশ দেখবে আমার। হুমকি দিয়ে প্রচণ্ড অভিমানে বাবার রুম থেকে বের হয়ে গেছে নির্ঝর। ঘণ্টাখানেক পরে চেয়ারম্যান এসেছে নির্ঝরের কাছে। এসে বলেছে, বাবা নির্ঝর, কোনো অঘটনের কথা চিন্তা করিস না রে। তোকে কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব। তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত বাবা? নির্ঝর: আমি রাজনীতি ছাড়লে তুই চেয়ারম্যান পদে ইলেকশন করবি। যদি তুই ভবিষ্যতে ইলেকশন করস তবেই আমি রাজনীতি ছেড়ে দেব। চেয়ারম্যান: নির্ঝর চেঁচিয়ে উঠছে বাবার সাথে, তুমি রাজনীতি ছেড়ে দিলে আমাকে রাজনীতি করতে হবে। তাহলে আর তোমার রাজনীতি ছেড়ে কি লাভ হবে? তাছাড়া আমি তো রাজনীতির কিছু বুঝিও না। আমি তোকে রাজনীতি বুঝিয়ে দেব। চেয়ারম্যান: যে লাউ সে কদুই তো বলছো। এসব আমি শুনব না। বিনা শর্তে তোমায় রাজনীতি ছেড়ে দিতে হবে। তুই রাজনীতিতে না এলে আমি কখনোই রাজনীতি ছাড়ব না। চেয়ারম্যান: নির্ঝর গভীর অভিমানের সুরে বলেছে, রাজনীতি যেহেতু ছাড়তেই চাচ্ছ না সেহেতু মনে রেখো তুমি খুব শীঘ্রই ছেলেহারা হচ্ছ। চেয়ারম্যান মগ্ন আছে গভীর চিন্তায়। একমাত্র সন্তানকে সে কোনো কিছুর বিনিময়ে হারাতে চায় না।
যদি নির্ঝর কোনো অঘটন ঘটিয়ে দেয়। সে চিন্তায় চেয়ারম্যান বাড়ি থেকেও বের হচ্ছে না। তাই তো দুপুরে চেয়ারম্যান আবার নির্ঝরের রুমে এসেছে। নির্ঝর ভরদুপুরে শুয়েছিল। চেয়ারম্যান পুত্রের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছে, বাবা, তোর শর্তে আমি রাজি। এবারই আমার শেষ ক্ষমতা। আমি সত্যিই আর নেতা হওয়ার চেষ্টা করব না। বাবার কথা শুনে খুশিতে নির্ঝরের চোখে পানি চলে এসেছে। পরম খুশির সংবাদ অর্ণবকে দেয়ার জন্য নির্ঝর ফোন নিয়ে বারান্দায় চলে যাচ্ছিল। কিন্তু পেছনে থেকে নির্ঝরের বাবা ডাক দিয়েছে, ওরে দাঁড়া, আমার কথা শেষ হয়নি তো। ভয় ভয় নির্ঝর ফিরে এসেছে বাবার কাছে। না জানি বাবা আবার কি বলে, না জানি আবার কি শর্ত দেয়। ছলো ছলো চোখে বাবার সামনে দাঁড়াতেই চেয়ারম্যান বলে উঠেছে, পুত্রবধূ ফিরিয়ে আনলে সেক্ষেত্রে বউকে এ সমাজ নষ্টা বলতে পারে। এ কারণে পরবর্তী নির্বাচনে আমার ভোট কমে যেতে পারত। তাই আমি পুত্রবধূ ফিরিয়ে আনতে রাজি হইনি। আজ যেহেতু আমি ভবিষ্যতে রাজনীতি ছাড়ার অঙ্গীকার করেছি, সেহেতু আমার আর কোনো পিছুটান নেই। আজ আমার নেই ভোট হারাবার চিন্তা, আর নেই এ সমাজ কি বলবে সেটা ভেবে দেখারও চিন্তা। তাই আমিও পুত্রবধূ ফিরিয়ে আনতে চাই। এখনো আমি রানিং উপজেলা চেয়ারম্যান। স্ত্রী ফেরানোর তোর এ অভিযানে আমিও যোগদান করতে চাই। আমার সমস্ত শক্তি দিয়ে আমি চৌধুরী বাড়ি থেকে পুত্রবধূ ফিরিয়ে আনব। আজ বাবার প্রতি নির্ঝরের কোনো অভিমান নেই, আর নেই কোনো অভিযোগ। পরম শ্রদ্ধায় বাবাকে জড়িয়ে ধরে নির্ঝর বলছে, তুমি আমায় এত ভালোবাসো বাবা, এত ভালোবাসো আমায়। তুই আমায় ক্ষমা করে দে নির্ঝর। ক্ষমতার মোহ আমায় সন্তানের সুখের কথা ভুলিয়ে দিয়েছে রে। আমার এ বুকে অনেক ব্যথা নির্ঝর। রাজনীতি আর তোর মুখের পানে চেয়েই আমি বেঁচেছিলাম। নয়তো এ জীবন বহু আগেই শেষ করে দিতাম। আমি সুখী হতে পারিনি নির্ঝর। আজ রাজনীতি ছাড়ার ঘোষণা দিলাম, এবার তোকে সুখী দেখেই আমি মরতে চাই। এসব কি বলছো বাবা? আমিও তোমায় সুখী দেখতে চাই। কারণ আমার জন্য তুমি তোমার স্বপ্ন, সুখ বিসর্জন দিচ্ছ। চেয়ারম্যান হাবিব শেখ ছেলেকে বুকের সাথে চেপে ধরে বলেছেন, এ বুক চায় শুধু সন্তানের সুখ। চেয়ারম্যান চলে গেছে নির্ঝরের রুম থেকে। নির্ঝর কল দিয়েছে অর্ণবকে। কল রিসিভ করে অর্ণব হ্যালো বলতেই নির্ঝর বলছে, বেআই সাহেব, আপনার বুদ্ধিতে বাবাকে রাজি করিয়েছি। বাবা আর নেতা হওয়ার চেষ্টা করবেন না। তাছাড়া বাবা নিজেও আমার স্ত্রী ফিরিয়ে আনার অভিযানে যোগ দেবেন। বলেন কি? আপনার মায়ের কি অবস্থা? অর্ণব, আমার মা তো গতকালই খাবার ছুঁয়ে আমায় কথা দিয়েছে সে আমাদের প্ল্যানে ঢুকবে না। আর কোনো যোগাযোগও করবে না রাকিবের সাথে। আপনার বাবা অভিযানে আসছে। আপনারা সবাই একত্রিত হয়ে গেছেন। এখন আমার কি আর দরকার আছে? অর্ণব, অবশ্যই দরকার আছে। আপনাকে ছাড়া মনে হয় না আমি বউ ফিরিয়ে আনতে পারবো। আপনার দেখানো পথে আমি সব গুছিয়ে এনেছি। শেষ পর্যন্ত আপনি আমার সামনে থেকে নেতৃত্ব দেবেন। নির্ঝর, ঠিক আছে। আজ রাতেই চৌধুরী বাড়ি যাব। স্ত্রীর সাথে কথা বলার জন্য মোবাইল ফোন নাগালেই রাখবেন। অর্ণব ভাবছে এ যুদ্ধে আমার জড়ানোর কোনো প্রয়োজন ছিল না। লহরীকে পাবার আশায় যুদ্ধে জড়িয়েছি আমি। নয়তো পরের বাড়ির ঝামেলায় জড়ানোর কি দরকার ছিল। লহরী বেচারির জন্যই আজ নিজের খেয়ে বনের মোচ তাড়িয়ে যাচ্ছি আমি। কারণ সামাজিকভাবে ওকে বিয়ে করতে হবে আমার। একজন সরকারি অফিসার হিসেবে দেশের কাছে, সমাজের কাছে, মানুষের কাছে দায়বদ্ধতা আছে আমার। ছোট ভাইয়ের শালীকে পালিয়ে বিয়ে আমি করতে পারবো না। পালিয়ে বিয়ে করলে সেটা হবে লজ্জার, ঘৃণার আর অপমানের। অর্ণবের আজ পেছনের কথা মনে পড়ে খুশি লাগছে, আবার দুঃখও হচ্ছে। অর্ণব ভাবছে শত্রুর বাড়িতে ছোট ভাই অনিকের বিয়ে নিয়ে আমি ছিলাম চরম ঝামেলায় আর টেনশনে। কথা থেকে এক ভোলাভালা মেয়ে এসে বরের জুতো ভেবে আমার জুতো চুরি করে নিয়ে গেল। শুধু জুতো চুরি করেই ক্ষান্ত হয়নি, ভোলাভালা কথা বলে আমার মনটাও চুরি করে নিয়ে গেল। মন চুরি করেও সমাপ্তি দিল না। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে নামিয়ে ছাড়ল। একজন ভোলাভালা মেয়ে মানুষেরও এত ক্ষমতা? নানা বাড়ির সাথে বিশ্বাসঘাতকতা করা ঠিক হচ্ছে না অর্ণবের। কিন্তু দাদার দোষে নির্ঝরকে শাস্তি দেয়া বেআইনি। আধুনিক যুগে একজনের বউ তুলে এনে বিয়ে করাও অপরাধ। তাছাড়া রাকিব একজন অপরাধী এবং নারী লোভী মানুষ। এসব ভাবতে ভাবতে অর্ণব কল দিয়েছে লহরীকে। লহরী ছিল দাদির রুমে। ওইদিকে হসপিটাল থেকে মাত্রই বাসায় ফিরেছে সৌরভ।
নানির শরীরের খোঁজ নিতে এ রুমে আসছিল সৌরভ। সৌরভকে দাদির রুমে আসতে দেখে লহরী তাড়াহুড়ো করে ফোন রেখেই রুম থেকে উঠোনে চলে গেছে। তাই সেখান থেকে অর্ণবের ফোন কলের শব্দও শুনতে পায়নি সে। লহরীর ফোন পরপর 3বার বাজতে দেখে হাতে নিয়েছে সৌরভ। নিয়ে দেখে অর্ণব নাম স্ক্রিনে ভেসে উঠেছে। সৌরভ ডাক দিয়েছে লহরীকে, কিন্তু লহরী সৌরভের চোখের আড়ালে থাকতে চায় বলে সে ডাকের উত্তর দেয়নি। লহরী তো বুঝতে পারেনি যে অর্ণব কল দিয়েছে। যাই হোক, সৌরভ ফোন নিয়ে লহরীর কাছে উঠোনে চলে এসেছে। এসেই লহরীকে বলছে, ধর, তোর ফোন এসেছে। কে ফোন দিয়েছে ভাইয়া? লহরী পাহাড়সম কষ্ট নিয়ে মেঘকালো মুখে সৌরভ উত্তর দিয়েছে, আমি জানি না। লহরী ফোন হাতে নিয়ে দেখে অর্ণব কল দিয়েছে। ওইদিকে সৌরভ চলে যাচ্ছে। সৌরভের থমথমে চেহারা দেখে লহরীর মন খারাপ হচ্ছে। এদিকে অর্ণব আবার কল দিয়েছে। লহরী ফোন রিসিভ করেছে। হ্যালো ম্যাডাম ভোলাভালা, কি করছেন? অর্ণব, এই তো উঠোনে দাঁড়িয়ে আছি। আপনি কি করছেন? আমার বধূয়ার সাথে কথা বলছি। অর্ণব। লহরী চুপ করে আছে। সৌরভের মন খারাপ দেখে লহরীরও আজ কষ্ট হচ্ছে। লহরীকে কথা বলতে না দেখে অর্ণব বলছে, কিছু বলছো না যে? আসলে সৌরভ ভাইয়ার মন ভীষণ খারাপ দেখলাম। উনার মন খারাপ দেখে ভালো লাগছে না। লহরী, তোমাকে তো বলেছি সৌরভের চোখের আড়ালে থাকতে। কারণ এখন সৌরভকে দেখলে তোমার মায়া হতে পারে। আর এ মায়া আমার বুক থেকে তোমায় কেড়ে নিতে পারে। অর্ণব, ঠিক আছে। লহরী, এ বুকে বাসা বেঁধেছ, এ বুকেই থেকো। অর্ণব, আমার আসলে ভালো লাগছে না ইদানিং। আপনার সাথে সম্পর্কের কারণে বাবাও আমার সাথে খারাপ ব্যবহার করছে। ফুফু আর শৌরিও ইদানিং আমার সাথে কেমন যেন করছে। আর সৌরভ ভাইয়ার তো চেহারার দিকেই তাকানো যাচ্ছে না। লহরী, আর কটা দিন সহ্য করো। নির্ঝরের ঝামেলাটা শেষ হলেই তোমায় দলিল করে নিয়ে আসার ব্যবস্থা করব। নির্ঝর ভাইয়ার ঝামেলা শেষ হলেও তো সৌরভ ভাইয়া আমাদের মধ্যে ঝামেলা হয়ে থাকবে। লহরী, আমি থাকতে এত চিন্তা করছে কেন আমার বধূয়া? অর্ণব, আমাদের সম্পর্কটা টিকবে তো? আমি তো চারদিকে শুধু রাতের আধার দেখছি। লহরী, টিকবে, অবশ্যই টিকবে। কিভাবে? লহরী, যদি রাত আসে তবে চাঁদ নিয়ে আসব। যদি মেঘ আসে তবে বৃষ্টি নিয়ে আসব। আর এ প্রণয় সাইরে যদি ভাটি আসে তবে স্রোত নিয়ে আসব। বিয়ের পরে রিফাত শৌরির মায়ের সাথে কথা বলেছিল, কিন্তু শৌরির সাথে কথা বলার সাহস করেনি। পুলিশের গুন্ডা বউ কখন আবার কি করে বসে। তাই শৌরিকে কল দেয়নি রিফাত। আজই সে কল দিয়েছে শৌরিকে। শৌরি কল রিসিভ করেছে। হ্যালো, আসসালাম আলাইকুম ম্যাডাম। কিসের জন্য ফোন দিয়েছিস? সরি, কিসের জন্য ফোন দিয়েছেন? শৌরি, ম্যাডামের খোঁজখবর নিতে ফোন দিলাম। আমি আর তোমাকে সালাম দিয়ে ম্যাডাম ম্যাডাম করতে পারবো না, কারণ তুমি সালামের উত্তর দাও না। এখন থেকে আবারও প্রিয়দর্শিনী নামেই ডাকবো। রিফাত, ঠিক আছে, এটা তো সুন্দর নাম। শৌরি, কি করছো এখন প্রিয়দর্শিনী? রিফাত, সিনেমা দেখি। সিনেমার নাম কি? রিফাত, সুলতান। এটা তো কয়েক বছর আগের সিনেমা। আগে দেখোনি? রিফাত, আগেও দেখেছি। এখন একটু ভালো করে দেখে নিচ্ছি। সিনেমা আবার ভালো করে দেখার কি আছে? রিফাত, অনেক কিছু আছে। এই যে তুই সরি আপনি জোর করে আমায় বিয়ে করেছেন, এমন জোর করে আমার কাছে আসারও চেষ্টা করতে পারেন। তাই ভাবছি কয়েকটা কুস্তি আর মারামারি সিনেমা দেখে মারপিট শিখে নেব। তাহলে আপনি জোর করে কাছে আসতে চাইলেই আপনাকে মাইর দিয়ে সরিয়ে দিতে পারবো। আমি কিন্তু ভয় পাচ্ছি। তুমি এসব মারপিটের চিন্তা বাদ দাও তো। রিফাত, আপনাকে মাইর দিয়েই রাখতে হবে। ঝগড়া আপনার সাথে হবেই। দুটো পাখি সুখের আশা নিয়ে একটি বাসা বাঁধে। যদি ঝগড়া বিবাদ লেগে থাকে তবে সে বাসাটা ভেঙে যায়। রিফাত, তাহলে কি করব? সিনেমা দেখে মারপিট শিখব না। শৌরি, মারপিটের সিনেমা না দেখে খেলা দেখো। রিফাত, খেলাও আমি দেখি, তবে বিশ্বকাপের সময়। তোমার প্রিয় খেলোয়াড় কে? রিফাত, পাউলো দিবালা। শৌরি, বলো তো দিবালা কোন ক্লাবে খেলে? রিফাত, ক্লাবের নাম কি আমি জানি নাকি? কাতার বিশ্বকাপের ফাইনালের সময় সুন্দর দেখে দিবালাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি তো শুধু সোশ্যাল মিডিয়ায় ঢুকে দিবালার ছবি দেখি আর কমেন্টে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে কয়েকটা গালি দিয়ে আসি।
দিবালার ক্লাবের নাম লহরী বলতে পারবে? লহরী খেলা দেখে। সৌরি, তাই নাকি? হ্যাঁ, লহরী পড়াশোনায়ও ভালো। আবার বিনোদনের অন্যান্য ব্যাপারগুলোও বোঝে। সৌরি, লহরীকে দেখলে তো খুব ইনোসেন্ট মনে হয়। কিছুই বোঝে না এমন একটা ভাব আছে লহরীর চেহারায়। রিফাত, হ্যাঁ, চেহারায় ইনোসেন্ট লুক আছে। আসলে লহরী বেখেয়ালি কিন্তু মেধাবী। আমি কোনো বড় সমস্যায় পড়লে বের হতে পারি না, কিন্তু লহরী যে কোনো সমস্যা থেকে বের হয়ে আসতে পারে। সেদিন আপনি যেভাবে আমায় বিয়ে করেছেন, লহরীকে কেউ এভাবে বিয়ে করতে পারত না। নিজের ব্যাপার হলে ঠিক সমাধান বের করে ফেলত। মা সাথে ছিল বলে লহরী সেদিন আমার বিয়েতে কোনো কথা বলেনি। নয়তো আমায় ঠিকই আপনার হাত থেকে ছাড়িয়ে আনতে পারত। ওর পছন্দ না হলে ওকে দিয়ে কিছু করানো যায় না, তাই। রিফাত, হ্যাঁ। আচ্ছা, আজ ফোন রাখি, আমার একটু ব্যস্ততা আছে। রিফাত, নো, নো, ফোন রাখতে পারবেন না এখন। আগে ক্ষতিপূরণ দেয়ার ওয়াদা করুন। সৌরি, কিসের ক্ষতিপূরণ? যেদিন আপনার সাথে দেখা হয়েছিল সেদিন ভাইয়ার চেম্বারে গিয়েছিলাম ড্রেস কেনার জন্য টাকা আনতে। কিন্তু আপনার সাথে প্রেম করতে গিয়ে সে ড্রেস আমার কেনা হয়নি। এখন ক্ষতিপূরণ দিন। সৌরি, ক্ষতিপূরণ দেব, তবে সে ড্রেস পরে আমার সাথে দেখা করতে হবে। রিফাত, ঠিক আছে, দেখা করব। নির্ঝর ভাইয়ার বউ ফেরানোর যুদ্ধে যদি আপনি আমাদের বাড়ির পক্ষে থাকতেন তবে আপনার সাথে রোজ গিয়ে দেখা করতাম। সৌরি, তুমি যেমন তোমার বাড়ির পক্ষে আমিও তেমনি আমার বাড়ির পক্ষে। তাছাড়া দোষটা তোমার নানা করেছিল। আমার নানা কিন্তু রাকিব চৌধুরীর মতো লম্পট ছিল না। তাছাড়া আপনারা শেখ বাড়ি থেকে সুন্দরী বউ নিতে চেয়েছিলেন। তানি ভাবি তো অত সুন্দরীও না। নর্মাল হলুদ ফর্সা গায়ের রঙে কালো চোখ, কোকড়া চুল, পাতলা ঠোঁট আর চিকন নাকের সাধারণ সুন্দরী। যদিও বাম গালের তিল চেহারায় আলাদা আকর্ষণ দিয়েছে উনার, কিন্তু আমরা উনার চেয়ে বহুগুণে সুন্দরী। আমার মতো সুন্দরীকে তো চৌধুরী বাড়ির বউ বানিয়েই ফেলেছেন। এত সুন্দরী বউ পাচ্ছেন, এবার আমাদের বাড়ির বউটা ফিরিয়ে দিন তো। আগে আমার সুন্দরী বউটা নিয়ে নেই, তারপরে অন্যের বউ নিয়ে আমি চিন্তা করব। এখন নিজের বউয়ের চিন্তা ছাড়া আমার মাথায় অন্য কিছু কাজ করে না। আপনাকে মাইর দিতেই হবে। আজ সন্ধ্যায় চেম্বারে যায়নি সৌরভ। ভীষণ বিরহ ব্যথায় ব্যথিত হয়েছে তার হৃদয়। এই সন্ধ্যায় সৌরভ বারান্দায় বসে আকাশ দেখছে। আজ আকাশে অনেক তারা এসেছে। তারায় তারায় আলোকিত হচ্ছে পুরো আকাশ। কিন্তু আলো নেই সৌরভের হৃদয় আকাশে। সৌরভ ভাবছে এ তারা ভরা রাতও আজ দিচ্ছে আমায় আঘাত। এ উদাস মাতাল হাওয়া আজ দিচ্ছে আমায় শুধু ব্যথার ছোঁয়া। এ প্রেমী প্রেমী মন আজ দেখছে বড় দুঃস্বপন। সৌরভকে বারান্দায় দেখে বারান্দায় এসেছে লহরীর বাবা। শেখ শাহানাও গিয়েছে বারান্দায়। লহরী আর সৌরভের ব্যাপারে আলোচনা করছে সবুজ শেখ এবং শাহানা শেখ। এবার লহরীকে বারান্দায় ডেকেছে বাবা সবুজ শেখ। কিন্তু বারান্দায় সৌরভের গলার আওয়াজ শুনেছে লহরী, তাই সে বারান্দায় যাবে না। বাবাকে চিৎকার দিয়ে লহরী জানিয়েছে, বাবা, আমার ভীষণ মাথা ব্যথা করছে। আমি কিছুক্ষণ পরে তোমার সাথে কথা বলবো। লহরীর বাবা মেয়ের মাথা ব্যথার কথা শুনে আর কথা বাড়ায়নি। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এমনই ঘটনা ঘটেছে আজ এখানে। ডাক্তারের সামনে পড়ে যাওয়ার ভয় লহরী বারান্দায় যায়নি। কিন্তু লহরীর মাথা ব্যথার কথা শুনে ডাক্তার সাহেব রুমে চলে এসেছেন। রুমে এসেই ডাক্তার সৌরভ জিজ্ঞেস করছেন, কখন থেকে মাথা ব্যথা শুরু হয়েছে লহরী? লহরী উত্তর দিয়েছে, এই তো কিছুক্ষণ ধরে হচ্ছে। সবুজ শেখ, শাহানা শেখ ডাইনিং টেবিলে এসে বসেছেন। সেখান থেকেই লহরীর রুমের খোলা দরজা দিয়ে নজর রাখছেন ছেলেমেয়ের দিকে। লহরী পড়া টেবিলে বই সামনে নিয়ে বসেছিল। সৌরভ এসে কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করছে লহরীর। পেশেন্টের চোখের মতো লহরীর চোখও দেখে নিয়েছে সৌরভ। তাপমাত্রা ঠিক আছে, চেহারায় অসুস্থতার কোনো ছাপ নেই লহরীর, চেহারার অভিব্যক্তিও বেশ স্বাভাবিক। ডাক্তার সাহেব ভালোই বুঝতে পেরেছেন যে লহরীর এই মুহূর্তে কোনো সমস্যা নেই। তাই তিনি লহরীকে বলে দিয়েছেন, আমায় এড়িয়ে যাবার জন্যই তো মাথা ব্যথার অজুহাত দিয়েছিস। এত অপছন্দ কবে থেকে করছিস আমায়? কে বলল আমি তোমায় অপছন্দ করি? আসলে ব্যাপারটা সেরকম না লহরী। ব্যাপার যেরকমই হোক, তুই আমায় কষ্ট দিচ্ছিস লহরী।
আমি শেষবারের মতো বলে যাচ্ছি, যদি তোকে না পাই তবে এ জীবন আমি রাখব না। সৌরভ। আজ বুধবার সন্ধ্যার পরেই চৌধুরী বাড়ি এসেছে অর্ণবদের পুরো পরিবার। নির্ঝরের বউ ইস্যুতে অর্ণবের সাথে আলোচনার জন্য রাকিব চৌধুরী বাড়িতেই আছে। অর্ণবের মা কথা বলছে তার ভাইয়ের বউদের সাথে। সূচনা আছে তানির রুমে। সেখানে সে গল্প করছে চাঁদোয়া, রাকা এবং তানির সাথে। এত অল্প বয়সে, মানে মাত্র 20 বছর বয়সে বিধবা হয়েছে বলে রাকাকে দেখে কষ্ট হচ্ছে সূচনার। এদিকে অর্ণব, অনিক লিভিং রুমে রাকিবের সাথে গল্প করছে। কিছুক্ষণ পরেই শুরু হবে বউ সংক্রান্ত আলোচনা। হঠাৎ করেই এক অচেনা নাম্বার থেকে কল এসেছে অর্ণবের নাম্বারে। বারবার কল দিয়ে যাচ্ছে এখন। অর্ণব কল রিসিভ করতেই এক নারী কণ্ঠ কানে এসেছে তার। সে নারী কণ্ঠ বলে যাচ্ছে, লহরী তোমায় ভালোবাসে না, ও ফাঁদে ফেলেছে তোমায়। নিজের বউ ফেরানোর উদ্দেশ্যে নির্ঝর ওকে তোমার পিছু লাগিয়েছে সূচনার বিয়ের দিন থেকে। কথা শেষ করেই কল কেটে দিয়েছে সে নারী। অর্ণবের চোখে মুখে যেন মুহূর্তেই অবিশ্বাসের ঘোর অন্ধকার নেমে এসেছে। সে নারী কণ্ঠ অর্ণবকে বলে যাচ্ছে, লহরী তোমায় ভালোবাসেনি, ও ফাঁদে ফেলেছে তোমায়। নিজের বউ ফেরানোর উদ্দেশ্যে নির্ঝর ওকে তোমার পিছু লাগিয়েছে সূচনার বিয়ের দিন থেকে। অর্ণবের চোখ মুখে যেন মুহূর্তেই ঘোর অন্ধকার নেমে এসেছে। এ মহিলার কণ্ঠ অর্ণব আগেও হয়তো শুনেছে, কিন্তু পুরোপুরি চিনতে পারেনি। অর্ণব ভাবছে লহরীর সাথে একবার কথা বলা উচিত। সত্যিই কি নির্ঝর লহরীকে আমার পিছু লাগিয়েছে? চৌধুরী বাড়ির লিভিং রুম থেকে বের হয়ে ছাদে চলে এসেছে অর্ণব। কল দিয়েছে লহরীকে, কিন্তু লহরীর নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। অর্ণব ভাবছে, তবে কি সত্যিই লহরী বেইমানি করল? না, এ হতে পারে না। কারণ নির্ঝর আমার সাথে লহরীকে কথা বলতে নিষেধ করেছিল। এটা তো লহরী নিজেই আমাকে বলেছে। তাছাড়া নির্ঝর কখনোই লহরীর ব্যাপার নিয়ে আমার সাথে আলোচনা করেনি। আমিও নির্ঝরের সাথে কথোপকথনে কখনোই লহরীকে টেনে আনিনি। আমরা দুজনই দুজনের ব্যক্তিত্বের জায়গায় ঠিক ছিলাম। সূচনা, লহরীর সাথে নির্ঝরের ব্যবহারও বড় ভাইয়ের মতোই। অতএব নির্ঝর এটা করতে পারে না। তাহলে কে করলো এটা? নিশ্চয়ই নতুন কোনো ষড়যন্ত্র। অর্ণব আবার কল দিয়েছে লহরীকে। এবারও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে লহরীর। কি হলো এই ভোলাভালা মেয়েটার? এসব ভাবতে ভাবতেই অর্ণব ছাদ থেকে নেমে আসছিল। ছাদ থেকে দোতলায় আসতে প্রথমে রাকিবের মায়ের রুম। হঠাৎ সে রুম থেকে চাঁদোয়ার কাদো কাদো কণ্ঠের আওয়াজ শোনা যাচ্ছে। চাঁদোয়া মাকে বলছে, কেন মামিকে দিয়ে অর্ণব ভাইয়াকে ফোন দিয়েছ? কেন লহরীর নামে মিথ্যা বলেছ অর্ণব ভাইয়াকে? বলেছি, ভালো করেছি। লহরীর সাথে সম্পর্ক ভেঙে গেলে অর্ণব এখন আর নির্ঝরের বউ উদ্ধারে কাজ করবে না। অর্ণব সরে গেলে নির্ঝর কখনো বউ ফিরিয়ে নিতে পারবে না। রাকিবের মা। কিন্তু অর্ণব ভাইয়ার সাথে লহরীর সম্পর্ক ভেঙে গেলে লহরীকে ডাক্তার সৌরভের সাথে বিয়ে দিয়ে দেবে। চাঁদোয়া। এত সব আমি বুঝি না। আমি চাই রাকিব খুশি থাকুক। রাকিবের মা। আর আমি চাই ডাক্তার সৌরভকে। চাঁদোয়া। সৌরভ সৌরভ কেন করছিস? ও শেখ বাড়ির ছেলে। শেখদের সাথে আমাদের কোনো সামাজিক সম্পর্ক সম্ভব না। রাকিবের মা। ডাক্তার সৌরভকে আমার ভীষণ পছন্দ হয়েছে মা। চাঁদোয়া। চুপ কর। তোর মন রাখতে গিয়ে কি আমি রাকিবকে কষ্ট দেব? রাকিবের মা। অর্ণব বুঝতে পেরেছে যে রাকিবের মা চায়নি যে সে আজ রাকিবের সাথে তানিকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা করুক। তাই সে রাকিবের মামিকে দিয়ে অর্ণবকে ফোন করিয়েছে। অর্ণব ভাবছে, আমি যে সূচনার বিয়ের দিন থেকে লহরীর প্রেমে পড়েছি এটা মামি জানলো কিভাবে? নিশ্চয়ই আমার মায়ের কাছ থেকে কথায় কথায় ঘটনা বের করেছে। নাকি অন্য কোনো ষড়যন্ত্র চলছে? কারণ রাকিবের মা কোনো কিছুতেই কম যায় না। রীতিমতো একজন ডাইনি সে। এসব ভাবতে ভাবতে অর্ণব আবারও রাকিবের কাছে চলে এসেছে। এদিকে ঘটে গেছে অন্য ঘটনা। চাঁদোয়া রুম থেকে যাওয়ার পরে সূচনা জুস ফেলে দিয়েছে তানির গায়ে। তানির পাশেই বসে ছিল সূচনা। হঠাৎ করেই জুসের গ্লাস হাতে নিতে গিয়ে সব ফেলে দিয়েছে তানির গায়ে। চাঁদোয়া তো এমনিতেই রুমে ছিল না। রাকা ওদের সাথে রুমে ছিল। এমনভাবেই সূচনা জুস ফেলেছিল যে নিজের ওড়নায়ও কিছুটা জুস পড়ে গিয়েছিল। সূচনা এবার রাকা চৌধুরীকে বলছে, তুমি একটু রুমের বাইরে যাও। তানি ভাবি রুমে বসে ড্রেস চেঞ্জ করে ফেলুক। রুম থেকে যাওয়া লাগবে কেন?
উনি ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করুক। রাকা, না, আমার ওড়নায় জুস লেগেছে তো, আমি এখন ওড়না ধুতে ওয়াশরুমে যাব। ও আচ্ছা বলে রাকা চলে গেছে রুম থেকে। সূচনা দরজা লাগিয়ে ফ্যান জোরে ছেড়ে দিয়েছে। নির্ঝরের গোপন নাম্বার সূচনা আগেই সেভ করে রেখেছিল। এবার সূচনা কল দিয়েছে নির্ঝরের কাছে। ওপাশে রিং হতেই মোবাইল তানির হাতে দিয়ে দিয়েছে সূচনা। নির্ঝর ফোন রিসিভ করে হ্যালো বলতেই তানি কান্নাকাটি শুরু করে দিয়েছে। নির্ঝর বলছে, কান্নাকাটি করার সময় এখন না। তুমি এখনই ধরা খেয়ে যেতে পারো। আগে বলো তোমার কি অবস্থা। রাকিব তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব চাপ দিচ্ছে। তানি, আর দুদিনও কষ্ট করতে হবে না তোমার। শুক্রবারই তোমাকে নিয়ে আসবো। আজ অর্ণব বেয়াই আলোচনা করবে রাকিবের সাথে। যদি স্বেচ্ছায় রাকিব তোমাকে ফিরিয়ে না দেয় তবে শুক্রবার চৌধুরী বাড়ি আক্রমণ করব। নির্ঝর, প্লিজ তুমি নিজে এসো না আমাকে ফিরিয়ে নিতে। অন্য কাউকে পাঠিয়ে আমাকে নেয়ার ব্যবস্থা করো। তানি, তুমি আমার বউ, আমি নিতে আসবো না কেন? নির্ঝর, রাকিব বলছে প্রয়োজনে 2-4টা খুন করবে, তবুও আমাকে ফেরত দেবে না। আমার ভয় লাগে রাকিব যদি তোমাকে খুন করে। তানি, চুপ করো তো, জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহর হাতে। আল্লাহ আমায় বাঁচিয়ে রাখলে রাকিব কিছুই করতে পারবে না। নির্ঝর, আমি প্রয়োজনে রাকিবকে বিয়ে করে ফেলব, তবুও তোমার মৃত্যু হোক এটা চাই না। নির্ঝর প্রচণ্ড রাগে গর্জে উঠে তানিকে বলছে, বেঈমান, স্বার্থপর, প্রতারক। আমাকে বিয়ে করে আবার রাকিবকে বিয়ে করতে চাস? আর একবার রাকিবকে বিয়ে করার কথা মুখে আনলে তোকে আমিই খুন করব। বিশ্বাস করো, আমার অনেক ভয় লাগে তোমাকে নিয়ে। রাকিব তোমার যে কোনো ক্ষতি। তানি, এই তুই রাকিব রাকিব জিকির বাদ দে তো। আমার মাথা গরম লাগছে। শোন, ভুলেও কোনো অমঙ্গলের কথা চিন্তা করবি না। আল্লাহর নাম নিতে থাক। আমি আসছি তোকে নিতে। নির্ঝর, ঠিক আছে, সাবধানে এসো। আমার খুব ভয়। চুপ কর, ভালো সংবাদ আছে। নির্ঝর, কি? আমার বাবাও আসবে তোমাকে নেয়ার অভিযানে। আমার সাথে বাবা তার দলবল নিয়ে এসে তোমাকে ফিরিয়ে নেবে। নির্ঝর, তাহলে তো। এদিকে চাঁদোয়া জোরে জোরে আঘাত করে দরজা খুলতে বলায় তানি কল কেটে দিয়েছে। তাড়াতাড়ি করে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেছে তানি। সূচনা এসে চাঁদোয়াকে দরজা খুলে দিয়েছে। ওইদিকে রাকিবের সাথে আলোচনায় বসেছে অর্ণব। অর্ণব রাকিবকে বলছে, একজন সুন্দরী ধার্মিক মেয়ে খুঁজছি যে তার স্বামীকে ধর্মের পথে আনতে পারবে। অর্ণব, তোর তো গার্লফ্রেন্ড আছে, নিশ্চয়ই ওকেই বিয়ে করবি। ধার্মিক সুন্দরী দিয়ে কি করবি? রাকিব, ভাইয়ের বউ বানাবো যেন ভাইকে সুপথে নিয়ে আসতে পারে। অর্ণব, অনেক দেরি করে ফেলছিস অর্ণব। এখন আর চাইলেও আমি ভালো হতে পারবো না রে। রাকিব, নির্ঝরের বউকে ফেরত দে। তোকে তোর মনের মতো একজনকে খুঁজে এনে দেব। অর্ণব, তানিকে কখনোই ফেরত দেব না। তানিকে ফেরত দিলে রাকিব চৌধুরী হেরে যাবে আর হেরে যাবে চৌধুরী পরিবারও। রাকিব কখনোই পরাজয় মেনে নেবে না। রাকিব, জয় পরাজয়ের হিসেব না করে একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা কর। নির্ঝরের বউ কোনোদিন মন থেকে তোকে মেনে নেবে না। অর্ণব, যমজ দাদা মাহমুদ চৌধুরীর স্ত্রী তো শেখ বাড়ির ছেলেকে ঠিকই স্বামী হিসেবে মেনে নিয়েছিল। রাকিব, দাদা, নানার আমলের সমাজ আর বর্তমান সমাজ এক ধরনের না। বর্তমানে নারীরা শিক্ষিত হয়েছে। নারীরা মনের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাছাড়া সে বিয়ের সময়ে নির্ঝরের দাদি ছিল কিশোরী। নির্ঝরের দাদা বিয়ে করে সহজেই তার মন জয় করে নিতে পেরেছিল। আর তানি হচ্ছে শিক্ষিত, প্রাপ্তবয়স্ক একজন যুবতী। ও কখনো তোকে মেনে নেবে না। অর্ণব, মেনে নিতে বাধ্য হবে। আমি জোর করব। রাকিব, তোর পিএস মেয়েটার সাথেও কি জোর করে সম্পর্ক করেছিস নাকি? সে মেয়েকেও তো বিয়ে করতে পারিস। অর্ণব, ও ম্যারিড। রাকিব, ম্যারিড মানে? তুই অন্যের বউয়ের সাথে সম্পর্ক করছিস? এত অধঃপতন হয়েছে তোর। অর্ণব, সব সময় আমারে দোষ দিচ্ছিস কেন? মেয়েটা জেনে শুনেই আমার পিএস হয়েছে। তখনও আনম্যারিড ছিল। রাকিব, নিশ্চয়ই অভাবী আর অসহায় ছিল মেয়েটা। আর অসহায় দেখেই তুই ক্ষতি করেছিস। অর্ণব, আবারও আমারে দোষ দিচ্ছিস। সব দোষ আমাকে কেন দিচ্ছিস তুই? মেয়েটা আগেও অন্য অফিসে একজনের পিএস হিসেবে কাজ করেছিল। সেখানেও শারীরিক সম্পর্ক করেছিল ও। মেয়েটার লোভ অনেক বেশি।
বড়লোকের বউ হওয়ার শখ আর লোভী স্বভাবের কারণেই ও নষ্ট হয়েছে। তোর বাকি গার্লফ্রেন্ডদের খবর কি? অর্ণব: প্রায় সব কটাকেই বিয়ে দিয়ে দিছি। রাকিব: অনেকক্ষণ ধরে কথা বলার অপেক্ষায় ছিল অনিক। এবার অনিক রাকিবকে বলছে, নষ্টামির কথা বাদ দাও তো। আগে বলো তুমি আমায় কুপিয়েছ কেন? রাকিব মুচকি হাসি দিয়ে বলছে, দেখ ভাই, আমি জানতাম তানিকে চৌধুরী বাড়ি থেকে নেয়ার সব প্ল্যান অর্ণবই করেছে। আমি ওকেই কোপাতে চেয়েছিলাম। কিন্তু অর্ণব আমার বন্ধু, দুগ্ধ ভাই, কাজিন। ছোটবেলা থেকে ওর সাথে আমার অনেক স্মৃতি। ওকে অসুস্থ দেখলে আমার মায়া হতো, কষ্ট লাগতো। তাই বিকল্প হিসেবে তোকে কুপিয়েছি। কিভাবে পেরেছো আমায় কোপাতে? অনিক: আরে গর্দভ, তোকে আমি কুপিয়েছি নাকি? তোকে আমি কোপ দিতে পারতাম। এত নিষ্ঠুর ভাবলি কিভাবে? বুঝলাম তুমি গুডা দিয়ে কুপিয়েছ। কিন্তু আমি যদি মরে যেতাম তবে তোমার খারাপ লাগতো না। অনিক: খারাপ তো লাগতোই। খারাপ লাগতো বলেই তোকে খুন করতে বলিনি। শিক্ষা দেওয়ার জন্য কোপাতে বলেছিলাম শুধু। ভাড়াটে গুন্ডারা বেশি কুপিয়ে ফেলছে। অর্ণব রাকিবকে ধমক দিয়ে বলছে, আর কথা বলিস না তুই। তোর মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। শোন, তোর কাছে এখন আমার একটাই অনুরোধ। সেটা হচ্ছে নির্ঝরের বউ তুই ফিরিয়ে দিবি। অর্ণব: হ্যাঁ, দেব। তবে একটা শর্ত আছে। রাকিব: কি শর্ত? অর্ণব: তোর গার্লফ্রেন্ড লহরীকে যদি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শেখেরা আমার সাথে বিয়ে দেয় তবে নির্দ্বিধায় আমি তানিকে ফেরত দেব। রাকিব: একটু আগেই তো বললি আমার জন্য তোর অনেক মায়া। তাই আমায় কোপাতে পারিসনি। তবে এখন কেন আমার বুকে কোপাতে চাচ্ছিস? তোকে কোপানোর কোনো ইচ্ছা আমার নেই। শত্রুতা শেখদের সাথে। শত্রুর প্রতিশোধে রাকিব কখনোই পিছু হাঁটে না। আর শেখদের সাথে আমি পরাজিতও হতে চাই না। তাছাড়া লহরীকে আমার পছন্দ হয়েছে। শত্রুর সাথে সন্ধি করলে নিজের সর্বোচ্চ স্বার্থ হাসিল করেই সন্ধি করব। রাকিব: ভাইয়ের হবু বউয়ের দিকে নজর দিতে তোর লজ্জা লাগে না? অমানুষ হয়ে গেছিস তুই। আচ্ছা, রিফাতের শেখ বাড়িতে বিয়ে করার ঘটনা শুনেছিস? অর্ণব: ভাইয়ের হবু বউয়ের দিকে আমি নজর দিচ্ছি না। আমি নজর দিচ্ছি শত্রুর মেয়ের দিকে। বিয়ে করে প্রতিশোধ নিতে চাচ্ছি। আর রিফাতের বিয়ের কথা শুনেছি। গর্দভের মতো গোপনে বিয়ে করেছে রিফাত। রাকিব: তোর মতো গোপনে নষ্টামি করেনি। শোন, প্রতিশোধ হিসেবে শেখ বাড়ি থেকে সুন্দরী বউ জোর করে তুলে আনতে চেয়েছিল আমার নানা লতিফ চৌধুরী। রিফাত কিন্তু একরকম জোর করে শেখ বাড়ির সুন্দরী মেয়ে বিয়ে করেছে। চৌধুরী বাড়িতে সুন্দরী বউ আসছে শেখ বাড়ি থেকে। যেভাবেই হোক প্রতিশোধ কিন্তু কিছুটা হলেও নেওয়া হয়ে গেছে। তাছাড়া তানির থেকে রিফাতের বউ অনেক বেশি সুন্দরী। চৌধুরী বাড়িতে নজরকাড়া সুন্দরী তো নিয়ে আসাই হচ্ছে। এবার না হয় নির্ঝরের বউকে ফেরত দিয়ে দে। নববধূ চুরির ঘটনায় আমাদের চৌধুরী বাড়ি থেকে কয়েকজন খুন হয়েছিল। শেখ বাড়ির লোকেরা এবার খুন হোক। ওরা খুন হলে তবেই ওদের বউ ফেরত দেব। ধ্বংসাত্মক চিন্তা বাদ দে। তাহলে সত্যিই নির্ঝরের বউ ফিরিয়ে দিচ্ছিস না? না, ফিরিয়ে দেব না। আর ফিরিয়ে দেওয়ার শর্তই হচ্ছে লহরী। অন্য কিছুর বিনিময়ে আমি শেখদের বউ দেব না। তোর এসব আশা কখনোই পূরণ হবে না। অর্ণব: এই বউ সংক্রান্ত ঘটনায় তোরা দুই ভাই আর আসবি না। তোদের গায়ে আঘাত করতে আমার খুব কষ্ট লাগে। রাকিব: অর্ণব ফিরে এসেছে বাসায়। নির্ঝরকে ফোন দিয়ে সব জানিয়েছে সে। সিদ্ধান্ত হয়েছে শুক্রবার সকালেই চৌধুরী বাড়ি আক্রমণ করবে। চেয়ারম্যান তার লোকজন নিয়ে ছেলের সাথে আসবে। অনিক এবং অর্ণব এখান থেকে নির্ঝরের সাথে যোগ দেবে। লহরীর ফোন বন্ধ দেখে টেনশন হচ্ছে অর্ণবের। লহরীর সাথে কথা বলতে ইচ্ছে করছে এখন তার। অর্ণবের মন চাচ্ছে ছোট ভাই অনিককে গিয়ে বলবে, দে তোর শাশুড়ির কাছে কল দে, আমি তার মেয়ের সাথে কথা বলবো। কিন্তু অর্ণব এটা পারবে না। ছোট ভাইয়ের কাছে এতটা ছোট হওয়া তো যাবে না। এমনিতেই বেচারা ছোট ভাইয়ের শালীর সাথে প্রেম করে বড্ড বেকায়দায় আছে। আর এখনই ছোট ভাইয়ের কাছে নিজে থেকে কিছু বলতেও চায় না। যদিও অনেক সবই বোঝে, সবই জানে। তারপরেও নির্ঝরের বউ ফেরত দেয়া পর্যন্ত চুপচাপ থাকতে চায় অর্ণব। লহরীর ফোন আবারও বন্ধ পাওয়া গেছে। আজ লহরীর সাথে কথা বলার আশা ছেড়ে দিয়েছে অর্ণব। ঘুমের আয়োজন শুরু করেছে সে। হঠাৎ একটি রবি নাম্বার থেকে কল এসেছে অর্ণবের মোবাইলে।
নাম্বার চিনতে পারছে না বলে অর্ণব কল রিসিভ করেনি। এরপরেই টেক্সট এসেছে, আমি লহরী, এটা আমার রবি নাম্বার। এতদিন মায়ের ফোনে ঢুকানো ছিল এই সিমটা। অর্ণব সাথে সাথে কল দিয়েছে সে রবি নাম্বারে। লহরী অধিক উত্তেজনায় বাটন মোবাইলের ইয়েস বাটনে দুইবার চাপ দিয়ে কল হোল্ড করে ফেলেছে। এরপরে ঠিক করে ফিসফিসিয়ে অর্ণবকে বলছে, চুপ, একদম চুপ। আমি চুরি করে কল দিয়েছি। এটা মায়ের পুরনো একটা বাটন ফোন। আজ বাবা আমার ফোন নিয়ে গেছে। আপনার সাথে আর কথা বলতে দেবে না আমায়। আমি চুরি করে এই পুরনো ফোনটা খুঁজে বের করেছি। আর মায়ের মোবাইলে আমার রবি সিমটা ছিল। সেখান থেকে এই সিমটা নিয়েছি। এখন চুরি করে ফোন দিয়েছি আপনাকে। তাহলে এরপরে আমরা কথা বলবো কিভাবে? অর্ণব, এই বাটন মোবাইলটা খুব ছোট। এটা আমার সাথে রেখে দেব। কেউ টের পাবে না। লহরী, বেশ ভালো বুদ্ধি আছে তো আমার ম্যাডামের। তবে ম্যাডাম, আজ একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে আমার। করুন। নির্ঝর কি কোনোভাবে তোমাকে আমার পিছু লাগিয়ে দিয়েছিল? লহরী, আচ্ছা, আপনি কি পাগল? নির্ঝর ভাইয়া তো আরও আপনার সাথে আমাকে দেখেছিল বলে বকা দিয়েছে। আপনার কাছ থেকে দূরে থাকতে বলেছে। সূচনা আপুর প্রেম যখন প্রকাশ পেয়েছিল তখনও নির্ঝর ভাইয়া আপুকে বকে দিয়েছিল। আর উনি যাবে আমাকে আপনার পেছনে লাগাতে? আজব কথা বলছেন। শুধু শৌরির সাথে নির্ঝর ভাইয়া পারেনি। শৌরি গুন্ডা তো, ওর সাথে কেউ পারতে যায় না। থাক, বাদ দিন তো এসব কথা। আপনার জন্য গুড নিউজ আছে। অর্ণব, কি? লহরী, সৌরভকে আমার মামাতো বোন চাঁদোয়া পছন্দ করে। আজ আমি চাঁদোয়াকে ওর মায়ের সাথে ডাক্তার সৌরভের ব্যাপারে কথা বলতে শুনেছি। অর্ণব, খুব খুশির সংবাদ তো। খুব খুশির সংবাদ। আপনি ফোন রাখুন তো। আমি গিয়ে সৌরভ ভাইয়াকে খবরটা বলে আসি। লহরী, সৌরভ নিশ্চয়ই জানে চাঁদোয়ার ব্যাপারে। আপনি রাখুন। আমি যাচ্ছি। লহরী, সৌরভ ভাইয়া, বারান্দায় আসো তো। লহরী এসে বারান্দায় দাঁড়িয়েছে সৌরভের জন্য। লহরীর ডাক শুনে সৌরভ বারান্দায় চলে এসেছে। সে এসেই লহরীকে বলছে, ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? গুড নিউজ আছে ভাইয়া। তোমাকে চৌধুরী বাড়ির চাঁদোয়া পছন্দ করে। লহরী, করলে করুক। পুলিশের মেয়ে আমি বিয়ে করব না। এর মধ্যে শৌরি এসে দাঁড়িয়েছে বারান্দায়। শৌরির দিকে তাকিয়ে লহরী সৌরভকে বলছে, তুমি পুলিশের মেয়ে বিয়ে করতে চাচ্ছ না অথচ তোমার বোনেরই পুলিশের সাথে বিয়ে হয়ে গেছে। কি আবোলতাবোল বলছিস? আমার বোনের আবার বিয়ে হলো কিভাবে? সৌরভ, শৌরির কাছেই জিজ্ঞেস করো। কি রে শৌরি, কি সব শুনছি? সৌরভ, শৌরি লহরীকে বলছে, তুই বলতে শুরু করেছিস, তুই নিজেই বল। লহরী ওদের দুজনকে নিয়ে ছাদে চলে গেছে। কারণ নিচে কথা বললে নির্ঝরের মা আড়ি পেতে শুনতে পারত। ছাদে গিয়ে লহরী সব খুলে বলেছে সৌরভকে। নির্ঝরের মায়ের ষড়যন্ত্রের কথা শৌরি নিজেই ভাইকে বলেছে। সৌরভ এসব শুনে ভীষণ হতাশ হয়েছে। শাহানা শেখ ওদেরকে খুঁজতে খুঁজতে ছাদে এসে দাঁড়িয়েছিলেন। তিনি পেছনে থেকে শুনে ফেলছেন ভাইয়ের বউয়ের ষড়যন্ত্রের কথা। রিফাতকে মন ভরে দোয়া করছেন শাহানা শেখ। সৌরভ এতক্ষণ নিশ্চুপই ছিল। এবার সৌরভ মাকে বলছে, মা, ছোটবেলা থেকেই আমি ঝামেলা পছন্দ করতাম না। কিন্তু দেখো, স্কুলের ছাত্রাবস্থায় বাবাকে হারিয়ে ঝামেলায় পড়েছিলাম। ঝামেলার কারণে লন্ডন থেকে দেশে এসেছি। ছোটবেলা থেকে শায়রির সাথে আমার বিয়ে ঠিক করা ছিল। শায়রি মারা গিয়ে আমায় ঝামেলায় ফেলে দিল। এরপরে তোমার শৌরি বাউন্ডেল সুখিনের সাথে প্রেম করে আমায় ঝামেলায় ফেলে দিয়েছিল। এত সাধারণ একটা ছেলের সাথে শৌরি প্রেম করছিল বলে আমি চিন্তায় ঘুমাতে পারতাম না। সে ঝামেলা মিটে গেল। এখন লহরী আমায় ঝামেলা দিচ্ছে। ওইদিকে তোমার শৌরিকে শত্রুর ফ্যামিলির পুলিশ পাত্র বিয়ে করে আমায় ঝামেলা দিয়ে দিল। ঝামেলা আমায় ছাড়েই না। ঝামেলা তোমাকে ছাড়বে কিভাবে? আমি তো পুলিশকে মাইর দিয়েছিলাম। তুমি ঘরে এনে জামাই আদর করেছ। তোমাকে ভদ্র মানুষ হিসেবে পছন্দ করেই পুলিশ তোমার বোনের জামাই হয়ে বসে আছে। শৌরি, তুই লহরীকে একটু বোঝাতে পারিস না? আমি কোনো পুলিশের মেয়ে বিয়ে করে ঝামেলা বাড়াতে চাই না। লহরীকেই আমার ভালো লাগে। সৌরভ, তোমার গুন্ডা বোন শৌরি এক পুলিশকে সারা জীবন ঝামেলা দেবে। তোমাকে আবার এক পুলিশের মেয়ে ঝামেলা দেবে। এটাই তো সঠিক হিসাব। লহরী, চলবে।
গল্প এক প্রণয় সাইরে। চতুর্থ পর্ব। লেখিকা সুলতানা তানি।